যা আমাদের চোখে দেখা যায় না তার অনেক কিছুই হয়। ঘরটা ঝুলে ভরেছিল, সেখানে দুটো হাত আর দুটো পা এইভাবে চললে সিলিং পর্যন্ত চলে গেলে যে ছাপটা ওঠে, আমার চোখের সামনে সেই ছাপটা পড়তে লাগলো। কোঁকড়ানো চুল বিশিষ্ট কোনো একটা অবয়ব, যার শুধু চুলটা দেখা যাচ্ছে এবং বাকি বডি ফিগার কালো। কোঁকড়ানো চুল বিশিষ্ট একটা অবয়ব পুরো উলঙ্গ অবস্থায় এসে ওর নিম্নাঙ্গে বসে এবং ওর নিম্নাঙ্গে বসে অনিরুদ্ধর এখানে কামড় দেয় এবং নিম্ন পার্টে কামড় দেয়। কামড় দিয়ে খুবলে কিছুটা ব্লাড বের করে নিয়ে এরম ব্লাডটা বের করে ওর দিকে তাকায়, চলে যা চলে যা, আমার বাড়ি থেকে তোরা চলে যা, শেষ করে দেবো সবাই। এবং সেই দিন আমি চোখের সামনে দেখলাম মানুষের এইভাবে থকথকে চুল উঠে বমি হয়। দেবী আসুরি ছিলেন কিসের দেবী জানো? তখনকার দিনে কুষ্ঠ, সেতি এইসব রোগগুলো প্রচুর মহামারীর আকার নিত। তখন এই কুষ্ঠ রোগকে ঠিক করার জন্য দেবী আসুরিকে স্মরণ করা হতো। তো এই ক্ষেত্রপাল প্রথমত বিষয়টা কি? দেখো, ক্ষেত্রপাল মানে তোমার একটা বিশেষ ক্ষেত্রকে যিনি রক্ষা করছে। আজও দেবদেবীদের পূজায় কিন্তু বলা হয় নম ক্ষেত্রপালায় নম। এই সর্পদোষটা প্রথমত কি, এর ফলে কি কি হয়? সর্পদোষে আজকে তুমি একটা সাপ মারলে, তোমার 3 পুরুষ পরেও সে কালসর্প নিয়ে জন্ম নিতে পারে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2026 নতুন বছর সবার ভালো এবং খুব আনন্দে কাটুক, এটুকুই চাই। আর বছরের প্রথম পডকাস্ট, আর সেটারই জন্য একজন স্পেশাল মানুষ তো লাগেই। আজকে আমাদের সাথে রয়েছেন পূর্ণিমাদি মারাত্মক একটি ভৌতিক ঘটনা আমাদের শুনিয়েছেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তার সাথে নতুন কিছু দেবীদের কথা পূর্ণিমাদি আজকে আমাদের জানিয়েছেন, যেটা জেনে আশা করছি আপনারাও অবাক হবেন আর আপনাদেরও ভালো লাগবে। চলুন বেশি দেরি করব না, আজকের পডকাস্টটি শুরু করা যাক। পূর্ণিমাদি অন ইউটিএস। পূর্ণিমাদি, ইউটিএসে তোমায় আবার স্বাগত। একদম শুভ নববর্ষ। একদম শুভ নববর্ষ। এটা তোমার সেকেন্ড টাইম আর বছরের ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম 2026। বছরের একদম ফার্স্টেই তোমার পডকাস্ট। খুব মানে আমি ব্লেসফুল যে তুমি আমাকে বছরের প্রথমে ডেকেছো, এবং রবির বছর তোমারও ভালো যাক, সকলের ভালো যাক। থ্যাংক ইউ। কেমন আছো ফার্স্টে যদি জিজ্ঞেস ভালো করি? আছি। আজকে তোমার সাথে আমরা মানে তুমি এসছো মানে ঘটনা বলবে না সেটা হতে পারে না, স্বাভাবিক। তাছাড়াও খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, ইন্টারেস্টিং দেবীর বিষয় যেগুলো সচরাচর কেউ জানে না, যেটা আগের বারও হয়েছিল, সেইগুলো নিয়ে কথা বলবো। বাট তার আগে আসি ঘটনায়। আজকে তুমি কি ঘটনা এনেছো? ঘটনা এনেছি শান্তদীপ। এটা শুরু হয়েছে গত বছর বলতে পারো, এবং এটা কন্টিনিউ চলছিল এবছর পর্যন্ত। এবার যতদিন না আমি কোনো কেস সমাধান করি ততদিন সেটা নিয়ে আমি কোনো পডকাস্টে বলি না। আচ্ছা। এবার পুরোপুরি যতক্ষণ না সমাধান হচ্ছে, তো এটা খুব বেশি দিন হয়নি, আমি মানে পুরোটাই সমাধান হয়েছে, তো আমি তাই তাদের মানে পারমিশন নিয়েই আমি বলছি। জায়গাগুলোর নামও বলবো, কিন্তু কিছু জিনিস যেগুলো হয়তো তারা বলতে আমাকে মানা করেছে তাদের প্রাইভেসির জন্য, তো অবশ্যই আমি ক্লায়েন্টের ডিটেলস তো তাদের পারমিশন ছাড়া বলতে পারি না। তো এখানে কিছু কিছু হয়তো আমার গুপ্ত থাকবে, কিন্তু পুরো ঘটনা একই থাকবে। তো ঘটনাটা সূত্রপাত যেটা বললাম, গত বছর মার্চ এপ্রিল করে একজন বৃদ্ধা আমাকে ফোন করে, বয়স তার 60-এর ঊর্ধ্বে। একজন বৃদ্ধা ফোন করেন, বলেন, দিদি আমি আপনার মহাভারতের পডকাস্ট যে ফার্স্ট রিলিজ হয় তখন থেকে চিনি আমি আপনাকে, এবং তখন থেকেই আমার আপনার উপর একটা দৃঢ় বিশ্বাস জন্মায়। এবং আরেকটা কথা, দেখুন আমি একজন মহিলা, তো আমার মনে হয়েছে যে আপনি আমার ব্যাপারটা ভালোভাবে বুঝবেন। এটা দেখো সাইকোলজিক্যাল ব্যাপার। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো আপনি চেম্বারে আসুন, চেম্বারে এসে দেখা করুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তো উনি বলেন যে মা আমি তো একা, একদমই আমি একা, এবং আমার বয়স 60-এর ওপর। তোমার নাম্বারটা যে নিয়েছি সেটাও আমি পাড়ার একটা ছেলের হেল্পে, মানে আমি অত কিছু বুঝি না যে কোথায় নাম্বার দেওয়া কোথায় কী। আমি আসতে পারবো না, তুমি কি মা আসতে পারবে? আলাম দেখুন আমরা গেলে তো সেটা বাস্তু ভিজিটের আন্ডারে পড়ে, আপনার বাস্তুতে কিছু সমস্যা? বলে না, আমার বাস্তুতে সমস্যা নেই, যা হচ্ছে আমার মেয়ের সাথে হচ্ছে। আলাম ঠিক আছে, আপনি তাহলে আপনার অ্যাড্রেস সেন্ড করুন এবং বাস্তু ভিজিটের যা হয় আর কি, যা প্রসেস সেটা ফলো করুন, আমি নিশ্চয়ই যাব আপনার বাস্তুতে। কোথায় থাকেন? সন্তোষপুর, আমাদের সন্তোষপুরে এদিকে থাকে কলকাতা। তো তখন উনি আমাকে
এই যে ফোনটা রাখলো শান্তদীপ, তারপর হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করেনি, কোনো অ্যাড্রেস সেন্ড করেননি। আমি ভাবলাম হয়তো বয়স্কা মহিলা ওইসব পারে না, হোয়াটসঅ্যাপ পারে না, তো আমি নিজে কল ব্যাক করি। 2-3 দিন বাদেই আমি কল ব্যাক করি নাম্বারটাতে, তো উনি আর রিসিভই করেন না, আমার কল আর রিসিভই করেন না, রিংয়ের উপর রিং। এবার বারবার তো আমি ডিস্টার্ব করতে পারি না কাউকে, ভাববে আমারই ন্যাক প্রচুর বোধহয়। আমি আর কল করি না, ছেড়ে দিই। দীর্ঘ মাস কেটে যায় বলতে গেলে। আবার একদিন নাম্বার থেকে ফোন আসে। নাম্বারটা দেখে তো আমি আর বুঝতে পারবো না, আমার তো সেভ করা নেই যে ওই মহিলাই করছে। তো এবারে বৃদ্ধা আবার ফোন করে বলে, মা আমি ভীষণ বিপদে পড়েছি, আর বোধহয় শেষ রক্ষা করা যাবে না, তোমায় আসতেই হবে। আমি তোমার সাথে যোগাযোগ করেছিলাম মার্চের দিক করে। আমি বললাম কী কেস বলুন তো, আমার ঠিক মনে নেই। এর মধ্যে এত কল এসছে, এত এসছে, আমার অসম্ভব, কেস না জানলে আমি বুঝতে পারবো না। বলছে আমি আমার মেয়ে জামাইয়ের জন্য ফোন করেছিলাম, আমি বলেছিলাম আমার বয়স 60-এর ওপর, তুমি আমাকে আসবে বলেছিলে। বললাম হ্যাঁ হ্যাঁ মাসিমা, মনে পড়েছে, আপনি তো আমাকে আর অ্যাড্রেস পাঠাননি, ইনফ্যাক্ট আমি আপনাকে কল ব্যাক করি, আপনি কল রিসিভও করেননি। বলছে সব বলবো, কিন্তু আমি একজনের সাহায্যে তোমার চেম্বারে যেতে চাই, তো চেম্বারে গিয়ে কিছু বলতে চাই, তুমি খালি আমাকে বলো যে তোমার চেম্বারটা কোথায়। আমি আমার চেম্বারের অ্যাড্রেস দিই এবং বলি এইভাবে এই টাইম থেকে এই টাইম বসি, আপনি এই টাইমে আসুন। কার সাথে আসবেন না উনি বলেন আমাকে একজন পাড়ার ছেলে বলেছে নিয়ে যাবে। ভালো কথা, উনি চেম্বারে আসেন নির্দিষ্ট দিনে। চেম্বারে, এটা কিন্তু এই বছর চেম্বারে আসেন। চেম্বারে এসে তো হাউমাউ করে কাঁদে, আমার দুটো হাত ধরে খালি বলে, মা তুমি আমার মেয়ের সমান, তোমাকে আমি তুমি দিয়ে বলছি, এবং তুমি আমার মেয়ের সমান, তোমার মতনই বয়স হবে আমার মেয়ের, আমার মেয়ের সংসারটা ভেসে যাচ্ছে। কি হয়েছে না, দীর্ঘ 1 সপ্তাহ হয়ে গেল মেয়েকে ফোন করে আর পাচ্ছে না। বলছে মেয়েও তোমায় চেনে, কারণ আমি তোমার মহাভারতের ভিডিও ওকে দেখাই, এবং সে তখন থেকেই তোমার ফ্যান বলতে গেলে। তো ও বলেছিল আমার সমস্যা আমি পূর্ণিমাদিকেই জানাবো, সেই কারণে আমি তাকে বলি যে যা বা কন্ট্যাক্ট কর। ও কিন্তু তোমার সাথে কোনো কন্ট্যাক্ট আর করেনি। আল্লাম একদমই তাই, আপনার মেয়ে তো করেনি আমার সাথে। বলছে হ্যাঁ আমি জানি, কিন্তু এই গত 1 সপ্তাহ হলো আমি ওকে ফোনে পাচ্ছি না, না তো ফোনে পাচ্ছি, না তো কোনো রকম খোঁজ খবর পাচ্ছি, আশেপাশে কারোর নাম্বারও জানি না, তুমি দয়া করে আমার মেয়ের বিষয়টা দেখো। এবার আমি না কিছু বুঝতে পারছি না যে ভৌতিক কেস, না কোনো মানে কি বলবো, হারিয়ে যাওয়া কেস, না কিছু সুসাইড, কারণ তাকে ফোনে 1 সপ্তাহ মা পাচ্ছে না, এটা খুবই অদ্ভুত ব্যাপার। তা আমি বললাম তাহলে তো একটু আশেপাশে কাউকে তো কন্ট্যাক্ট করুন। বলছে না, আমাদের ডাইরেক্ট যেতে হবে। ভদ্রমহিলার অগাধ সম্পত্তি আমি বলে রাখি, কিন্তু দেখভালের কেউ নেই। এক মেয়ে বিয়ে হয়ে গেছে এবং আরেক মেয়ে দেশের বাইরে থাকে, ঠিক আছে। এখানে ওনাকে দেখভালের ওই মেয়েই যেটুকু দেখভাল করে, কিন্তু সেও এখন 1 সপ্তাহ হয়ে গেল কোনো যোগাযোগ নেই। তো ভদ্রমহিলা খুবই বলছে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা খালি ঘটে মা, আমি ওর বাড়ি, মানে ওকে ফোনে না পেয়ে 2-3 দিন ওকে ফোনে না পেয়ে আমি ওর বাড়ি যাব বলে ট্রেনে উঠি হাওড়া থেকে। ট্রেনে ওঠার পরে কিছুক্ষণ আমার মনে আছে, তারপর আমি যখন চোখ খুলি দেখি আমি হসপিটালের বেডে, আচ্ছা। আমি ওর বাড়িই যাচ্ছিলাম। তাহলে যে কী করে হলো এটা, বলছে জানি না, আমি নাকি ট্রেনে অজ্ঞান হয়ে গেছিলাম, রেল পুলিশ আমাকে উদ্ধার করে হসপিটালাইজ করে, কিন্তু আমি জানি না আমি কিভাবে অজ্ঞান হয়েছি, কি হয়েছে। এবার দেখো 60-এর ওপর বয়স, অনেক কিছু হতে পারে, প্রেশার ফল করতে পারে, এক তো মেয়েকে ফোনে পাচ্ছে না বলে টেনশনে ছিলেন তিনি, অনেক কিছু হতে পারে, সেটাতে আমি অতটা গুরুত্ব দিইনি। তা বলে কি আমি বুঝে যাবো এখানে ভৌতিক কেস, একদমই না। তো আমার কিচ্ছু ভাইব আসেনি, কিচ্ছু না। তখন উনি বলেন যে আপনার সাথেই আলাম, আপনি পুলিশে খবর দিন, মেয়েকে পাচ্ছেন না পুলিশে। বলছে আমি তোমাকে সব বলবো, গাড়িতে যেতে যেতে সব বলবো মা, এখানে পুলিশ সাহায্য করতে পারবে না, এটা অন্য ব্যাপার, এটা অদ্ভুত আচরণ করছে আমার জামাই, এইটুকু আমি আমার মেয়ের কাছ থেকে খবর পেয়েছিলাম, তখনই বলেছিলাম আপনার সাথে যোগাযোগ করতে, কিন্তু ও করেনি। এবার আমাদের ডাইরেক্ট সবাইকে কিন্তু ওখানে যেতে হবে। মেয়ের বাড়ি হচ্ছে বেলদা আর ওই ডেবরার মাঝামাঝি, ধরে রাখো, আমি পার্টিকুলার জায়গাটা বলছি না, বেলদা আর ডেবরার মাঝা। তো উনি বলেন যে যেতে হবে, এবার আমাদের এখান থেকে খুব বেশি দূরে না। তা আমি বললাম ঠিক আছে তাহলে সবাই মিলে চলুন। তো বলছে তোমার যত সহচারী আছে, শিষ্যরা আছে, সবাইকে নিয়ে চলো মা, এবং তোমার যা যা জিনিসপত্র লাগে কাজে সবই নিয়ে চলো। এবার আমি কেস জানি না, আমি এত কিছু কি করে কি নিয়ে যাব কি না। বলছে তুমি একটু আসনে বসো, তুমি কিছু দেখতে পেলে আমায় জানিও। আমি কিছুক্ষণ চোখ বন্ধ করে একটু চেষ্টা করলাম, আমার চোখের সামনে শান্তদ্বীপ খালি ভেসে আসছিল কোকড়ানো কোকড়ানো ধোঁয়া, মানে ধোঁয়াটা কালো ধোঁয়া, কোকড়ানো জিনিসটা গোল গোল গোল, আমি বোঝাতে পারছি ঠিক গোল গোল এরম টাইপের। খালি আমি বলছি দেখুন আমি খালি ধোঁয়া দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না, গোল গোল কোকড়ানো ধোঁয়া।
বলছে আমি তোমায় একটু বলে রাখি, আমি লাস্ট মেয়ের সাথে যখন কথা বলি, আমার মেয়ে বলে তার হাজবেন্ড কি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, মানে আমার জামাই খাওয়া দাওয়া টোটাল বন্ধ করে দিয়েছে, পিত্তি উঠছে এবং প্রত্যেকবার বমির সাথে থকথকে কিছু বস্তু আসছে, যেটা হচ্ছে চুল এবং ব্লাড ক্লড হয়ে যেমন বেরোয় সেরম, মানে তরল, একটা মানুষ যদি গলা চিরে রক্ত বেরোয় সেটা তো ক্লড রক্ত বেরোবে না, তো বলছে এরম রক্ত বেরোচ্ছে আর থোকা থোকা চুল বেরোচ্ছে, কিন্তু এটুকুও বলে দিচ্ছি মা, চুলটা কিন্তু কোঁকড়ানো চুল, আচ্ছা, চুলটা কোঁকড়ানো চুল, আর আমার মেয়ের চুল স্ট্রেট চুল বরাবরই, ওরম এতটা কোঁকড়ানো চুল না আমার মেয়ের। আলাম কতবার বমি করছে না, মেয়ের কাছে জানতে পারে যে তার জামাই পার ডে প্রায় 4 থেকে 6 বার বমি করে, অথচ সে কিন্তু কিচ্ছু খায় না, খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। এটা এইরকম ঘটনা জানার পর যদি কারোর মেয়ে 7 দিন ফোনে কথাবার্তা বলা বন্ধ রাখে, তার মায়ের অবস্থা কী হতে পারে। আচ্ছা। এবারে উনি বললেন কোঁকড়ানো চুল, আর আমিও চোখের সামনে চোখ বন্ধ করে তার আগেই দেখে নিয়েছিলাম কোঁকড়ানো, মানে ঘোরানো ঘোরানো ধোঁয়া, কালো ধোঁয়া। তো আমি কিছু একটা আন্দাজ করছিলাম, বললাম কিছু গন্ডগোল আছে, তবু ঠিক আছে চলুন, ডাক্তার দেখিয়েছেন জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ ডাক্তার রিপোর্টে সব নর্মাল, কিচ্ছু ধরা পড়ছে না, ডাক্তাররা বলেছে যে ওনার বোধহয় লিভারের কিছু সমস্যা হচ্ছে, কিন্তু তাও টেস্ট ইউএসজি হয়েছে, মানে রিপোর্টে মোট কথা কিছু ধরা পড়েনি। ভালো কথা, এবার আমরা সবাই মিলে যাচ্ছি, খুব বেশি দূর না, যেতে 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 প্রচুর প্রবলেম, প্রচুর বাধা আসছে, মানে কি বলবো, আমাদের যে গাড়ি চালান সে যথেষ্ট ভালো গাড়ি চালায়, কিন্তু তারপরেও একটা ট্রাক ইন্ডিকেটার না দিয়ে জাস্ট আমাদের একদম সরাসরি চলে আসে, তো ও স্বভাববশত বলে যে কী রে, চোখ দেখেই চালাতে পারছিস তো, তুই ইন্ডিকেটার দিতে পারছিস না, বলে না আমি তো ফোনে কথা বলছিলাম, আমি বুঝতে পারিনি, সরি দাদা ভুল, মানে আরে কয়েক সেকেন্ড নিতে না পুরো গাড়ি আমাদের ধাক্কা খেত। তো এবার আমি বললাম না, ব্যাপারটা এতটা নর্মাল না, এক কাজ করি, গাড়িতে লেবু এবং লবঙ্গ বিধে নিই, মানে আমাদের এটা ছোটো একটা টোটকা, লেবু লবঙ্গ বিধি, আর সবাইকে বলি প্লিজ একটু চুপ থাকুন, গাড়িতে ঠাকুরের গান বাজান, এবং ছেলেটাকে বললাম ঠাকুরের গান লাগা, বজরংবলির বজরং বান যা হোক কিছু লাগা, এবং একদম সবাই চুপচাপ থাকুন। আর ভদ্রমহিলাকে বললাম আপনি নিয়ে যেতে পারবেন তো, জায়গাটা চেনেন তো, জায়গার নাম বলেছে, আমরা ম্যাপে দিয়েছি জায়গার নাম, কিন্তু অ্যাড্রেসটা তো ওনাকে খুঁজে বের করতে হবে গ্রামের ভেতর, তো উনি বলেন যে হ্যাঁ আমি জায়গা চিনি। এবার ম্যাপে আমাদের শো হচ্ছে যা, আমরা সেই অনুযায়ী যাচ্ছি, কিন্তু শর্টকাটগুলোকে অতিক্রম করে আমরা বেফালতু 1-1.5 ঘন্টা খালি ঘুরছি, ঠিক আছে, ঘুরে 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 যেটা আমাদের পৌঁছে যাওয়ার কথা ধরো দুপুর 12টার মধ্যে, সেটা আমরা গিয়ে পৌঁছলাম 3:30। এবার যাওয়ার পরও ভদ্রমহিলা রাস্তায় যেতে যেতে বলছে সব যেন কিরম অচেনা লাগছে মা, সব কিরম অচেনা লাগছে, না অচেনা লাগছে মানে আপনি কত বছর আগে এসেছিলেন, বলে খুব বেশি দিন না, 2 বছর আগে ধরো এসেছি, তাহলে 2 বছরে হয়তো কিছু চেঞ্জ হয়েছে, বলছে না সব কিরম অদ্ভুতই লাগছে, মানে এবারে ভদ্রমহিলাও আর জায়গাটা চিনতে পারছে না, খুবই অদ্ভুত ব্যাপার। তারপরে আমরা বললাম স্টেশনের কাছে কিছু দোকান ছিল, আমরা গাড়িতে গেছি কিন্তু আমরা স্টেশনে লাগোয়া ওখানে কিছু দোকান ছিল বাইরের দিকে, তাদেরকে ওই ভদ্রমহিলার মেয়ের যে কাকা শ্বশুর, সে নাকি ওই জায়গার খুব ফেমাস একজন, তার নাম বলাতে উনি বললেন যে হ্যাঁ হ্যাঁ ওনার বাড়ি তো ওই দিকে, যাও, গেলাম, পেয়ে গেছিলাম ঠিকানা এবং গেলাম, তখন আর কিছু সমস্যা হয়নি, তখন ভদ্রমহিলা বলে হ্যাঁ এই বাড়িটা এই বাড়িটা। বাড়িতে ঢুকতে ঢুকতে দেখি নর্থ ইস্ট, মানে পরে তো ক্যাম্পাস ফেলি কিন্তু একটা চোখের আন্দাজে যেটুকু বোঝা যায়, নর্থ ইস্ট থেকে সিঁড়ি উঠেছে নর্থ ইস্ট কর্নার থেকে, মানে পুরো গার্ড নর্থ ইস্ট কর্নার সিঁড়ি উঠেছে, আর ঢুকতে ঢুকতেই জলের হয় না তোমার ভেতরে জলের যে জায়গা সেটা, মানে এটা আবার কীরকম এন্ট্রান্স যে ঢুকতে ঢুকতেই জল, এবং সেটা ওভারফ্লো হয়ে জল বেরোচ্ছে, মানে তোমার ওটা সবসময় কাদা কাদা হয়ে আছে জায়গাটা, তো প্রথমে বাস্তুর ভাইব খুবই খারাপ পেয়েছি। তারপর বেল বাজাচ্ছি, কেউ দরজা খোলে না, এইবারে ওই ভদ্রমহিলা রীতিমতো হাত পা কাঁপছে, যে ফোনে পাচ্ছে না, বেল বাজাচ্ছে, দরজা খুলছে না, কি হয়েছে। তো তখন একজন সবজিওয়ালা পেরোচ্ছিলেন, তো বলছে হাঁ করে আমাদেরকে দাঁড়িয়ে দেখছে, কারণ আমরা বেশ অনেকজন বেল বাজাচ্ছি ক্রমাগত। তো তখন ওই সবজিওয়ালা বললো যে ম্যাডাম তো কালকেই কিছু সবজি কিনেছে, কোথাও তো যায়নি, বাড়িতেই তো ছিল, কিন্তু না খুব কিরম আলু থালু দেখাচ্ছিল ম্যামকে। আনলাম যে আপনি কি চেনেন, বলছে হ্যাঁ প্রায় কিছু কিছু সবজি নেয়। এবার 3-3:30 সবজিওয়ালা, মানে বুঝতে পারছি ও বাসি সবজি মানে পেরোচ্ছে, মানে শেষ সবজির জুড়ি কালি। তো উনি বলেন দাঁড়ান আমি আপনাদের একটু সাহায্য করি। ও গলি ভেতর দিয়ে গিয়ে ডাক দিল একটা জানলা দিয়ে, কেউ এসছে গো, দরজা খোলো এরম কেউ বলাতে কিছুক্ষণ বাদে, মানে বেশ কিছুক্ষণ বাদে দরজা খুললেন। দরজা খুলে ওর মা বলছে কী রে এতক্ষণ ধরে বেল বাজাচ্ছি, তোরা কেউ দরজা খুঁজে না, বলছে বেল খারাপ, আমাদের কারেন্ট নেই, বেল বাজে না। ভালো কথা, আমি তো তখনও চুপ, কিচ্ছু জানি না, মানে আমি নিজে তখনও জানি না কেসটা কী, আমাকেই বা কেন নিয়ে এসছে।
তারপরে ওই মাকে দেখার পর ও হাউমাউ করে মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কাঁদার পর আমাকে দেখে চিনতে পারে, বলে পূর্ণিমাদি তুমি এসছো, এবার বোধহয় বাঁচবো, এই কথাটা মেয়েটা বলে। বললাম যে তোমার যদি এতটাই সমস্যা তুমি আমার সাথে আমাকে ফোন করনি কেন? বলছে আমি জানি না কেন করিনি। একটাই কথা বলছে, আমি জানি না কেন করিনি, প্রত্যেকবার ভাবি করব, যোগাযোগ করব, করিনি। আর আমার কারোর সাথে কথা বলতে ভাল লাগে না, ইনফ্যাক্ট আমাদের বাড়ির কারোর সাথে কারোর কথা বলতে ভাল লাগে না, কেউ আমাদের সাথে যোগাযোগ করে না, এবং আমিও কারোর সাথে যোগাযোগ করতে চাই না, পছন্দ করি না। বাড়িতে ঢুকতে ঢুকতে দেখি দিনের বেলা 3টে 3:30 বাজে, ধরো আরও 4টের কাছাকাছি হয়েছে, কিন্তু শীতকাল যেহেতু ছিল না তাই এত তাড়াতাড়ি অন্ধকার হয়নি, ঘরে কোনো আলো নেই, অন্ধকার। তখন ওকে যখন আমি সুইচগুলো দিচ্ছি, বলছে দিদি আলো জ্বালবেন না, আমাদের কারেন্ট কেটে দিয়েছে, আমরা বকেয়া বিল মেটাতে পারিনি, আমাদের কারেন্ট বহুদিন হয়েছে কেটে দিয়েছে। তখন ওর মা বলছে তুই এত অভাবে আছিস, তুই আমাকে জানাসনি কেন? মানে ওর মায়ের এমন অবস্থা, মানে এত প্রপার্টি রয়েছে, ওর মায়ের বাপের বাড়ি থেকেও পেয়েছে, বলছে আমি যদি একটা প্রপার্টি বিক্রিও করে দিই আমার একটা মেয়ের ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে, তো তুই আমাকে বলিসনি কেন, তুই ফোন ধরছিস না কেন, সব থেকে বড় কথা। আর ওর যে নাতনি, বয়স 5-6 বছর হবে, আমাদেরকে দেখার পর সেই যে খাটের তলায় ঢুকলো, আমরা যতক্ষণ ছিলাম ও খাটের তলা থেকে আর বেরোয়নি। আর একটা হয় না বাচ্চা দেখলে আমরা ডাকি, আয় রে কী হয়েছে বল রে, আয় তোমার নাম কি, ও আর বেরোলোই না, এবং ওর মাও ওকে বার করার কোনো চেষ্টাও করলো না। এবার বললাম যে আচ্ছা তাহলে মোম জ্বালুন, এমার্জেন্সি জ্বালুন, বলে এমার্জেন্সি কিনিনি, আলো আলো আমার ঘরে জ্বালানো যাবে না। আমি না খুব শকড হলাম কথাটা শুনে, এত ন্যাচারালি বললো মেয়েটা, আলো আমার বাড়িতে জ্বালানো যাবে না। আলো মোম আছে, মোম জ্বালানো, মোম পেলাম তো, দেশলাই পাই না। তখন আমার এক সহকারী লাইটার দিল, মোমটা জ্বাললাম, এবারে বসালাম। মানুষ তো যাওয়ার পর একটু বলে জল দেবো বাচ্চা, কমন একটা, আমরা তো দূর থেকে আসছি, ওসব কিচ্ছু না, শুধু কেঁদে চলেছে মেয়েটা, শুধু কেঁদে চলেছে। আর ঘরের ভিতর দুর্গন্ধে ভর্তি, প্রচুর দুর্গন্ধ, মানে বাথরুমের দরজা হাট করে খোলা, আমি জানি না বাথরুম করার পর জল দেয় কি না, একদম বলছি বীভৎস দুর্গন্ধ সারা বাড়িতে। এবার যখন জানলাগুলো খুলতে যাওয়া হচ্ছে, বলছে জানলা খুলবে না, খুললে বিশাল সমস্যা হবে, জানলা খুলবে না। বললাম তোমার ঘরে এখন দিনের বেলা, জানলা সূর্যের আলো আসতে দাও, বলে তোমাকে বললাম তো জানলা খুলবে না। মানে মেয়েটা রুডলি কথা বলছে হঠাৎ করে। তারপর ওর মা বলছে তুই কি পাগল টাগল হয়ে গেছিস, রান্না ফান্না বসিয়েছিস কিছু? তো দেখে রান্নাঘরে ওর মা নিজেই ঢুকে দেখে যে সসপ্যান, মানে দুধের সসপ্যান পুড়ে আছে, ভাত তলায় ধরে আছে, মানে অদ্ভুতই একটা সিচুয়েশন বাড়িটাতে। তারপরে আমি বললাম দেখুন আমাকে যে নিয়ে এসছেন আপনার মা, আমি যেটুকু জানি আপনার হাজব্যান্ড বমি করছে, সেখানে চুল উঠছে, এরম কিছু। এবার আমাকে বলুন যে কি ঘটনাটা কি? তখন বলে দিদি ওপরে চলো, আমার জামাই আছে, ওপরে চলো, কিন্তু দরজা খুলবে না। আর তাহলে আমি দেখবো কী করে? না বলে একটা জানলা আছে, জানলার ফাঁক থেকে দেখবে। এবারে আমার 3জন শিষ্য আর আমি উপরে গেলাম, এবং ওই ভদ্রমহিলা নিয়ে গেলেন, মানে বয়স্কা ভদ্রমহিলা না, তার মেয়ে। ভালো কথা, আমি এবার নামগুলো ইউজ করি, বলতে সুবিধা হবে, কারণ আমরা ঘটনায় ঢুকছি। মেয়েটির নাম ছিল তোমার মৃন্ময়ী, মানে ভদ্রমহিলার মেয়ের নাম ছিল মৃন্ময়ী, আর ছেলের নাম ছিল অনিরুদ্ধ, মানে জামাইয়ের নাম ছিল অনিরুদ্ধ। এবার মৃন্ময়ী বলছে চলুন দিদি দেখাই। আস্তে আস্তে ওপরে গেলাম, যত ওপর দিকে যাচ্ছি স্যাঁতস্যাঁতে ভাব বাড়ছে, মানে জলীয় বাষ্পটা যেন অতিরিক্ত হয়ে যাচ্ছে। এমনকি আমি পা ফেলছি, তো এসি চললে হয় না দেখবে অনেক ঠান্ডা হয়ে থাকলে যেমন এসি চললে পায়ের ছাপগুলো পড়ে, আমি যত সিঁড়ি দিয়ে যাচ্ছি না তত যেন আমার পায়ের ছাপ পড়ছে, সবার যতজন যাচ্ছে ছাপগুলো পড়ছে, যেন জলীয় বাষ্পে ভরে আছে, আর স্লিপ হয়ে যাওয়ার চান্স আছে। বললাম আপনি ঘরদোর পরিষ্কার করেন না, এমনিতেও তো খুব দুর্গন্ধ, ব্লিচিং দিন, ডেটল দিন। বলছে আমার পরিস্থিতি নেই, আমার শারীরিক ক্ষমতা একদম নেই, এমনকি দুমুঠো আমরা যে খাচ্ছি কি খাচ্ছি না তারও কোনো ঠিক ঠিকানা নেই, দেখুন আমার ভাত তলায় ধরে পড়ে আছে, মেয়েটাকে কি খাওয়াবো তাও জানি না। নিজেরা খায় না খায়, ওর তো খাওয়ার প্রয়োজন পড়ে না, এই কথাটা বললো, ওর তো খাওয়ার প্রয়োজনই পড়ে না, মা মেয়ের জন্য করি। এবার জানলায় একটা ফাঁক আছে, ওই ফাঁকটা থেকে দেখলাম যেটুকু, একটা 35 থেকে 40 বছরের কাছাকাছি একটা ছেলে পুরো উলঙ্গ অবস্থায় পড়ে আছে, এবং তার মাথাটা এরমভাবে, হাতগুলোকে এরমভাবে, এবং এই বডির এই পার্টটা একটু উঠে আছে, ভুজাঙ্গাসনের মতো শুয়ে আছে, এরমভাবে আছে, তাকাচ্ছে, কিন্তু দৃষ্টিতে কোনো ভাষা নেই, মানে তাকিয়ে আছে, কোনো পলক পড়েনি, এবং সে যে তোমায় দেখছে তাও না, কিন্তু তাকিয়ে আছে। বললাম এটা কি? বলে দীর্ঘদিন ও এরম আছে, আমি তো মাকে বলিনি যে চিন্তা করবে, এত কিছু বলিনি, এবং কিছুক্ষণ বাদেই দেখবেন বমি করবে, আবার ওই হবে। বললাম কিছু খায় না, বলছে জলও পর্যন্ত গ্রহণ করে না, কী করে বেঁচে আছে আমি জানি না। বললাম আপনি চেষ্টা, বলছে দরজা খুলে যদি আমি যাই আমাকে
ক্ষত বিক্ষত করে দেবে তাহলে। এইবার আমি কেসের দিকে ঢুকে গেছি, জানলাম এ তো স্বাভাবিক একদমই নয়। আলাম কোনো রিপোর্টগুলো দেখান, আমি তো ডাক্তারি ভাষা অত নাও বুঝতে পারি, কিন্তু কি লেখা আছে কি না বুঝবো তো। রিপোর্টগুলো সমস্ত দেখি, সব সত্যি সব নর্মাল বলে, সব কিছু নর্মাল দেখতে পাই, কিন্তু যেটা একটু সামান্য পরিমাণে দেখা গেছিলো সেটা হচ্ছে নার্ভের সমস্যা দেখা গেছিলো। এবং আমি বারবার বলি, যারা পোজেস হয় বা নেগেটিভ যাদের বাড়িতেই থাকে না, নার্ভের পেশেন্ট সেই বাড়িতে থাকবেই, কিছু না কিছু নার্ভের রাতের ঘুম তো আগে যাবে, এই রাতের ঘুম গেলেই তো তুমি নার্ভের ইস্যু আস্তে আস্তে তোমার ক্রিয়েট করতে শুরু করবে। তো তখন আমি ওনাকে বলি যে দেখুন, এবং পুরো উলঙ্গ, আমি বলি সবার আগে তো ঢুকে ওনার গায়ে একটা চাদর চাপা দিতে হবে। বলছে তুমি একটা সুতোও যদি দাও তুমি কিন্তু নিজের দায়িত্বে যাবে দিদি, কারণ তোমার কিছু হয়ে গেলে, তুমি আমার বাড়িতে এসছো, তোমার কিছু হয়ে গেলে কিন্তু আমাদের দায়িত্ব, তো তুমি নিজের দায়িত্বে যাও। বললাম এটা কোনো সমাধান না, আমি যখন এসছি আমাকে তো ঢুকতে হবে ভেতরে। দরজাটা যেই ধাক্কা দিতে থাকি, তখন বডিটা না ক্রমশ এইভাবে 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 উঠে এলো, উঠে এসে বলে চলে যা, এরম একটা আওয়াজ আসে। বললাম এ তো ফুল পজেসড, বললাম ও তো ফুল পজেসড, ওর ভয়েসও তো চেঞ্জ। বলছে হ্যাঁ ডাক্তাররা এটাকে বলছে তোমার আরে বলো না কি বলে ওই রোগটাকে, মাল্টিপল পার্সোনালিটি না কি নাকি ডিসঅর্ডার একটা আছে, ওইটাই বলেছে। আমি কিছুক্ষণ পরে নামটা এলে বলে দিচ্ছি। তো ডাক্তার এইটুকু বলেছে ওনার হয়েছে, তাই ওনার ভয়েসও চেঞ্জ হতে পারে, ওনার আবভাবও চেঞ্জ হতে পারে, কখনো উনি নিজেকে মেয়ে ছেলে ভাবেন, কখনো ছেলে ভাবেন, এটা হতেই পারে। ডাক্তাররা বলেছে এটা খুব মানে স্বাভাবিক ব্যাপার, খুব নর্মাল। তো এটা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। এবার ডাক্তাররা কখনোই বলবে না ভূতে পেয়েছে, ঠিক কি না? স্বাভাবিক ব্যাপার যে কেউ, এবং আমরাও লেখাপড়া করেছি, আমরাও হয়তো কখনোই আগে ভূতে ধরা ভর করা এগুলো নিয়ে বিশ্বাস করতামও না। এবং আমি আজকাল এখন এসব করতে করতে জানি যে হ্যাঁ, যা আমাদের চোখে দেখা যায় না তার অনেক কিছুই হয়। যাই হোক, লং স্টোরি শর্ট, সেটা হচ্ছে যে ওনাকে দেখার পর আমি যখন বলি যে তুই কে, আমি যখন আমাকে বলে না যে চলে যা, তখন আমি বলি তুই কে, বলবো না, এরম ভয়েস করে। এগুলো শুনলে দেখবে তুমি যতই সাহসী হোক, একটা বুকের ভেতরটা যেন শুকিয়ে আসে। তখন আমি ভাবছি যে কি হতে পারে, আমার সহকারীরাও আছে, কোনো ভয়ের কিছু নেই, আমার এত কেস এর আগে হ্যান্ডেল করেছি। তো তারপর আমি বললাম দেখ, তুই আমাকে চিনিস কি না আমি জানি না, কিন্তু তুই আমায় দেখে বুঝতে পারছিস আমি কি মার্গ থেকে আসছি। তো বলছে ওই জন্যই তো বলছি চলে যা। হঠাৎ করে টেবিলে একটা খালি গ্লাস রাখা ছিল স্টিলের, সাট করে এলো, কপালে ধাক্কা দিল আমার এখানটায়, মানে আর একটু হলে কেটে যেত, পুরো উড়ে এলো জিনিসটা, বুঝতে পারছো তো, পুরো উড়ে এলো। এবার ওর ওই ঘটনাটা দেখার পর আমি বুঝে গেছি এরা মারাত্মক পাওয়ারফুল, এইটুকু আমি বুঝে গেছি, মারাত্মক পাওয়ারফুল। তখন আমি ফোন করলাম আমার বাড়িতে, একটা শিষ্য ছিল, আমার হাজব্যান্ডকে ফোন করলাম। আমি বললাম আমাদের যে দড়িটা রাখা আছে ওটা ওই ছেলেটাকে দিয়ে পাঠাও, খুব বেশি হলে 1.5 থেকে 2 ঘন্টা হয়তো ওর আসতে লাগবে, কিন্তু ওই দড়িটা লাগবে। আমি সঙ্গে সঙ্গে এইটুকু ফোনে বলি। এবার আমি কী দড়ি চেয়েছিলাম পরে বলছি। তারপর ওনাকে দেখার পর গায়ে চাদর চাপা দেয়, এবং চাদরটা যেই দিল কিছুক্ষণের মধ্যে সাট করে চাদরটা নেমে গেল এবং দরজাটা বন্ধ হয়ে গেল। আমরা তখন বেরিয়ে গেছি, অলরেডি বেরিয়েছি। এবার দরজাটা বন্ধ হলো, আমি একটা সহকারীকে বললাম, আমার এক শিষ্যকে, তুই জানলার ফাঁক থেকে নজর রাখবি কী হচ্ছে ভেতরে। এবারে অন্ধকার হয়ে আসছে ক্রমশ কিন্তু, হ্যাঁ, তাহলে তুই জানলার ভেতর থেকে নজর রাখ, আর আমি নিচে গিয়ে ওর বউ কিছু জানে কি না, ঘটনার বৃত্তান্ত জানতে হবে তো আমাকে, কবে থেকে হয়েছে, কি হয়েছে, ঘটনা কি। তো আমি নিচে যাই, কথা বলি, তুই এদিকে নজর রাখ। নিচে আমি গিয়ে যখন বললাম দেখো চিন্ময়ী, তুমি আমাকে মৃন্ময়ী, আমি বললাম দেখো মৃন্ময়ী, তুমি আমাকে বলো যে কি কি ঘটেছে বা ঘটনাটা কি, তোমার বিয়ে সমস্ত কিছু আমাকে জানতে হবে, হিস্ট্রি। তোমরা যদি কিছু লুকিয়ে যাও তাহলে কিন্তু আমার সমাধান করতেও সময় লাগবে। তো তখন বলে আমি সব বলছি দিদি, তুমি বসো, আমি সমস্ত কিছু বলছি, কিন্তু আমি জানি না কোনটা তোমার প্রয়োজন হবে কোনটা প্রয়োজন হবে না। আলো সেটা তোমার বিষয় নয়, তুমি আমাকে সব বলো। এই কথাগুলো হতেই হঠাৎ করে আমার যে শিষ্যটাকে আমি দেখতে দিয়েছিলাম সে চিৎকার করে দৌড়ে নেমে আসে, বলে আমি থাকবো না ওখানে, আমি যা দেখে নিয়েছি আমি আর থাকবো না। এরমভাবে দৌড়ে আসে। আমি বলছি কী দেখলি সেটা তো বল। বলছে ভাগ্য ভালো আমি অজ্ঞান হয়ে যায়নি, ও যেমন আছে থাক, আমি দেখবো না, আমি তোমার কাছে থাকবো। ও দেখেছে আমি চলে আসার পর ও আবার ভুজঙ্গাসনে হয়ে গেছিলো। কোঁকড়ানো চুল বিশিষ্ট কোনো একটা অবয়ব, যার শুধু চুলটা দেখা যাচ্ছে এবং বাকি বডি ফিগার কালো, কোঁকড়ানো চুল বিশিষ্ট একটা অবয়ব পুরো উলঙ্গ অবস্থায় এসে ওর নিম্নাঙ্গে বসে এবং ওর নিম্নাঙ্গে বসে ওর এখানে কামড় দেয়, মানে ওই
অনিরুদ্ধর এখানে কামড় দেয় এবং নিম্ন পার্টে কামড় দেয়। কামড় দিয়ে খুবলে কিছুটা ব্লাড বের করে নিয়ে এরম ব্লাডটা বের করে ওর দিকে তাকায়, মানে আই কন্ট্যাক্ট হয়ে যায়, যে আমার সহকারী ছিল, যে কেউ ওকে দেখছে। এটা দেখার পর ওই এন্টিটিটা মানে ওই অবয়বটা জাস্ট জাম্প করে এবং ওই সিন দেখেই ও দৌড়ে নেমে যায়। তারপর অবয়বটা কোথাও গেল ও দেখেনি, শুধু দেখেছে প্রচুর কোঁকড়ানো চুল, সারা মুখ ভর্তি ঢেকে আছে এবং মহিলা, কারণ অবয়ব ছিল এবং স্তন যুগল মানে পরিস্পুষ্ট একদম ও দেখতে পেয়েছে। সে কারণে ও বলেছে এটা মহিলা মা, এটুকু আমি বলছি। এবং চুলটা কোঁকড়ানো। এবার ওই কোঁকড়ানো চুল আর বমিতে পাওয়া কোঁকড়ানো চুল দুটোকে যখন মেলাচ্ছি, আমি বললাম এবার মৃন্ময়ী বলো তুমি ঠিক কী কী ঘটনা ঘটেছে। এবার এই জায়গাটা স্কিপ করো না, ভালোভাবে শোনো। ঘটনার বিস্তার কিন্তু বহুদূর। আচ্ছা, ঘটনার বিস্তার, এই ভদ্রমহিলা মানে যিনি আমার সাথে কন্ট্যাক্ট করেছিলেন, যে ভদ্রমহিলা 60 বছরের ঊর্ধ্বে যার এজ, যার মেয়ের জন্য, সে মেয়েকে বিয়ে দেয় একটি ছেলের সাথে। অনিরুদ্ধ নামের যে ছেলেটির কথা আমি বলছি, যে এখন পজেস পুরোপুরি, সেই অনিরুদ্ধর সাথে বিয়ে দেয়। অনিরুদ্ধ কলকাতায় পড়াশুনো করতে আসে, সেখান থেকে ওদের প্রেম হয় এবং প্রেম হওয়ার পর তারা বিয়ে করে। কিন্তু এই অনিরুদ্ধর ফ্যামিলি হিস্টোরি আমাদেরকে জানতে হবে। অনিরুদ্ধর মা বাবা ছোট্টবেলাতেই মারা যায় একটা কার অ্যাক্সিডেন্টে, এবং অনিরুদ্ধ মানুষ হয় তার কাকার কাছে। তার কাকার নাম পঙ্কজ। তার কাকার কাছে মানুষ হয় এবং কাকার বিজনেস ছিল সিমেন্ট, বালি, ইট এইসবের হোলসেল ডিলার ছিল, ঠিক আছে। ভালো অবস্থা, বুঝতেই পারছো। এবং গ্রামের লোককে প্রয়োজনে অপ্রয়োজনীয় গয়না বন্ধক রেখে হোক বা ঘরের দলিলপত্র বন্ধক রেখে সুদ দিত, মানে এটা ওর আউট ইনকাম ছিল, সুদের কারবার ছিল। এবং তাছাড়া ইট বালি সিমেন্টের হোলসেল ছিল। তো এদেরও অবস্থা ভালোই ছিল কাকার। এই কাকার মানে অনিরুদ্ধর কাকার 2টি বিয়ে। প্রথম পক্ষের ওয়াইফ মারা যায় এবং প্রথম পক্ষের যে সন্তান সেও বিদেশে পাড়ি দেয়, সে এদিকের সাথে সমস্ত কন্ট্যাক্ট বিচ্ছিন্ন করে বিদেশে যায়। সেকেন্ড যে চাইল্ড ছিল সে ছিল স্পেশাল চাইল্ড মানে কাকার। তাহলে এই কাকার বিশাল সম্পত্তি, মানে দেখতে গেলে অনিরুদ্ধর বাবা এবং অনিরুদ্ধর কাকা দুজনের জয়েন্ট যে বিশাল সম্পত্তি, সেটি দেখভাল এসে পড়ে কাকার হাতে, স্বাভাবিকভাবে, কারণ অনিরুদ্ধর বাবা মারা গেছে। কিন্তু অনিরুদ্ধর কাকুর কিছু হয়ে গেলে তারপর কে হচ্ছে? অনিরুদ্ধ হচ্ছে পুরোপুরি। যেহেতু ওনার ছেলে স্পেশাল চাইল্ড, সেইভাবে কিছু দেখভাল করতে পারবে না, তাই পুরোপুরি দায়িত্ব এসে পড়ছে কার কাঁধে? অনিরুদ্ধর কাঁধে। কিন্তু আবার অনিরুদ্ধ নিজের পড়াশোনা নিয়ে এবং সেখান থেকে চাকরি বাকরি করে এবং ওর এই ঘরোয়া বিজনেসের ব্যাপারে কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু কাকাবে দেখেছিল যে তারও বয়স হচ্ছে এবং তার অলরেডি হার্ট ব্লকেজ আছে, তাহলে যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। তাই তিনি বেঁচে থাকতেই সমস্ত কিছু অনিরুদ্ধর নামেই করে দিয়েছিল। যেহেতু কিন্তু শর্ত একটাই ছিল যে তার মৃত্যুর পর তার অবর্তমানে তার ছেলের দায়িত্ব সম্পূর্ণ অনিরুদ্ধকে আজীবন নিতে হবে, কারণ সে স্টেবল নয় যেভাবে। এবং এদের যেহেতু অনিরুদ্ধ দেখভাল করতো না, তার কাকার সাথে দেখভাল করতো এক বিশ্বস্ত ম্যানেজার, যে ছিল ডান হাত বাঁ হাত, মানে পঙ্কজের ডান হাত বাঁ হাত। এই সমস্ত কিছু বৃদ্ধা জানতো এবং তাদের অবস্থা খুব ভালো ছিল বলেই মেয়ের ভালোবাসায় কোনো আপত্তিও করেনি, কিছু না। বৃদ্ধাও একা দেখে যে জামাই যদি কিছু নাও করে, আমার যা আছে তাতেই জামাইয়ের চলে যাবে, কিন্তু জামাইয়ের চরিত্র সেরাম ছিল না। এবার এই ম্যানেজার বেশ কিছুদিন যাবৎ তার মেয়েকে ব্যবসায় ইনভলভ করে লেখাঝোকার কাজ হিসাবে। এই মেয়ে ছিল অপূর্ব সুন্দরী। মেয়েটির নাম ছিল রত্না, মানে ম্যানেজারের মেয়ের নাম ছিল রত্না। ম্যানেজার এখানে ছক কষতে থাকে যেমন করে হোক এর মেয়েকে বিয়ে দিতে হবে সেই কাকার ছেলে স্পেশাল চাইল্ডের সাথে। ঠিক আছে, প্ল্যানিংটা বুঝতে পারছো? মানে এটাকে সিনেমার প্লট মনে হচ্ছে। আমি যখন শুনছিলাম না, আমার মনে হচ্ছে বাবা বাস্তবেও এগুলো এরম হয় সম্পত্তির জন্য। তো যখন আমাকে বলছে যে দিদি তারপর ওই রত্না বিয়ে করে বাড়িতে আসে, এবং আমি বুঝতে পারলাম না ম্যানেজার কেন রত্নার বিয়ে একজন স্পেশাল চাইল্ডের সাথে দিল। বাট যাই হোক, আমার ছোটো দেওরের বিয়ে হলো রত্নার সাথে। কিন্তু রত্নার বিয়ের 6 মাস পর জানতে পারলাম যে রত্নার সাথে আমার হাজব্যান্ড অনিরুদ্ধর পরকীয়া অলরেডি চলা শুরু হয়ে গেছে। আচ্ছা। অনিরুদ্ধর সাথে রত্নার পরকীয়া কিন্তু মানে যখন ও লেখাজোখার কাজ করতে আসতো তখন থেকেই শুরু ছিল। তাই যখন ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়, অনিরুদ্ধ কোনো বাধা দেয়নি, কারণ ও জানে তো ভালো, তো ঘরে আসুক আরও ভালো করে, মানে চোখের সামনে প্রেম করব, কেউ বুঝতেও পারবে না, কেউ জানতে, সাপও মরবে লাঠিও ভাঙবে না। এখানে অনিরুদ্ধ কিন্তু দ্বিচারিতা করেছিল এবং রত্না বিয়ে করে বাড়িতে আসে।
কিন্তু ওই যে বলে না, সত্যি চাপা থাকে না, যা রটে তা কিছুটা বটে। তো সেই কারণে যখন এখানে আসে, কিছু এমন দৃশ্য মৃন্ময়ী দেখতে পায়, তখন থেকে বুঝতে পারে যে আসলে রত্নার সাথে তার স্বামীর চক্কর চলছে, পরিষ্কার কথা। এই নিয়ে রোজ নিত্য ঝামেলা হতে 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 একদিন তুমুল ঝামেলা হয়, এবং সেদিন নানান রকমভাবে ও রত্নাকে ঘর থেকে বের করে দেয়। রত্নাকে বের করে দেয় এবং এরা পুরোপুরি আলাদা, সেপারেট হয়ে যায়, মানে এই যা পুরোপুরি আলাদা হয়ে যায়। এবং যখন আলাদা হয় তখন অনিরুদ্ধ কিন্তু ওকে বেরিয়ে যেতে বাধাও দেয়নি। এটা রত্নার সব থেকে আশ্চর্য লেগেছিল, কারণ ঝগড়ার সময় রত্না বারবার বলছিল, তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না, আমি কি তাহলে সারা জীবন হাবা বাবা বরকে নিয়ে সংসার করব? আমি তো তোমার জন্য এই বাড়িতে এসেছি, তুমি কিছু বলবে না। এর মাঝখানে বলে রাখি, মৃন্ময়ী এদের সম্পর্ক অনেক আগেই জানতে পারে। তখন সে একটা লোকাল তান্ত্রিক হয়, তাকে ধরে এবং বলে যেমন করে হোক এদের মধ্যে বিদ্বেষণ করতে হবে, মানে রত্নার সাথে তার স্বামীর, একটা ওয়াইফ হিসাবে কিছু ভুল চায়নি, যেমন করে হোক আমার স্বামীকে ফিরিয়ে দিন। তো নাকি কাজটা হয়েও ছিল, তো মানে টুকটাকে কাজ হয়েছিল, এবং অনিরুদ্ধর মাথা থেকে রত্নার ভূত নেমেছিল। তারপরই ঝামেলাটা হয়, এবং রত্নাকে যখন বার করে তখন অনিরুদ্ধ কিছু বাধা দেয়নি। কিন্তু গন্ডগোল তো অন্য জায়গায়, এখনও বোঝা যাচ্ছে না পজেস কে করেছে, কারণ কেউই মারা যায়নি এতগুলো ক্যারেক্টারের মধ্যে। আমি তখনও বুঝতে পারছি না কি বলছে দিদি, এর গল্প এখনও আছে, আপনি শুনুন শুধু। আলাম যে হ্যাঁ, কি না, এই যে বাড়িটা আপনি দেখছেন, এটা কিন্তু আমার বিয়ে হয়েছে, তারপর থেকে আমি এই বাড়িতেই বউ হয়ে উঠেছি। কিন্তু আমি এই যতবার আমার হাজব্যান্ড পজেস হয়েছে, প্রথম প্রথম যখন হালকা হালকা হতো, এখন তো পুরো ওর বলে না, পুরো ওর সোলটাকে নিয়ে নিয়েছে একদম, এখন তো কিছু করার উপায় নেই। কিন্তু তখন আমি ওকে যখন জিজ্ঞেস করতাম রাত্রি হলে, তখন ও বলতো তোরা বেরিয়ে যা, এটা আমার বাড়ি। তো একটা মহিলা বলতো ওর ভেতর থেকে। এবার আমি যখন বলতাম যে এটা তোর বাড়ি কী করে, আমি তো বিয়ের পর এই বাড়িতেই আছি, এই বাড়িতেই দেখছি, বলে তোরা কিছু জানিস না, এটা আমার বাড়ি, আমার বাড়ি। মৃন্ময়ী বলে দিদি, খালি তখন আমাকে সামনে দেখলেই ওর সারা শরীর জ্বলে যেত। মানে রত্না চলে যাওয়ার পর বেশ কিছুদিন যাবৎ কিন্তু অনিরুদ্ধ ক্রমশ 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 যেন চুপচাপ হতে থাকে, নিজের মধ্যে গুটিয়ে নেয়। এবার এ ভাবছে তাহলে কি তন্ত্রে কাজ হলো না, টুকটাকে কাজ হলো না, কারণ রত্না চলে যাওয়ার পর ও যেন আমার থেকে আরও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বেশ কিছুদিন বাদে অমাবস্যার এক রাত থেকে জিনিসটা বোঝা শুরু হয় যে এটা অন্য কিছু ব্যাপার রয়েছে। তখনও মাকে জানায় যে মা, অনিরুদ্ধ আমাকে অ্যাভয়েড করছে, ভালো করে কথা বলছে না। এগুলো কিন্তু বৃদ্ধা জানতো সব কিছু, কিন্তু বৃদ্ধা এগুলো আমাকে কিছু বলে নিয়ে আসেনি, ঠিক আছে। এবারে মৃন্ময়ী আমাকে বলে যে তখন আমাকে খালি বলতো, চলে যা, চলে যা, আমার বাড়ি থেকে তোরা চলে যা, শেষ করে দেবো সবাইকে, এই এই চারটে কথা বলতো, তারপরেই অজ্ঞান হয়ে যেত। এই চারটে কথা বলতো, অজ্ঞান হয়ে যেত। তখন আমি বলি তাহলে এটা ওর বাড়ি বলছে কেন? বলছে দিদি, পরে আমি ওকে জিজ্ঞেস করাই, ও যখন পোজেস থাকতো জিজ্ঞেস করাই ওকে, আস্তে আস্তে বলি, ও বলে কিছুতেই বলবো না, এটা আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি। তারপরে তো টোটাল বলা বলি বন্ধ হয়ে গেল, বমি করতে থাকলো, আর কিছু খায় না, খালি বমি করে। আর চুল, মানে দিদি ডাক্তারও অবাক হয়ে যাচ্ছে যে এত চুল পেটে যাচ্ছে কি করে। প্রথম প্রথম শুরু হলো খাবারের চুল পাওয়া, তো আমি ভাবলাম যে ঠিক আছে, কিন্তু চুলটা দেখে দেখছি আমাদের বাড়িতে কারুর এরকম চুল নেই, একদম কোঁকড়ানো চুল এবং বেশ লম্বা চুল। তারপরে শুরু হলো নখ পাওয়া, বড় বড় নখ খাবারেই পাওয়া যাচ্ছে খালি। তা বেশ অনিরুদ্ধ কিছুদিন আমাকে চিৎকার করছিল, দেখে রান্না করতে পারো না, এই করো না, খাবারে চুল পাওয়া যাচ্ছে। তো তারপরে শুরু হলো বমিতে থোকা থোকা গোছা গোছা চুল ওঠা। ভালো কথা। এবার আমি ওপর থেকে, এবার যত রাত বাড়ছে না, তাণ্ডব তত বাড়ছে। এবার আমাকে তো ফিরতেও হবে, বাড়িও ফিরতে হবে। আমি বললাম যে আপনি কোন তান্ত্রিকের কাছে গেছিলেন, কোথায় তার বাড়ি, আমাকে একটু সন্ধান দিতে পারবেন? তখন বলছে দিদি, আগে বসতো এখানে, এই সামনে শ্মশানেই থাকতো, খড়গপুরের দিকে থাকতো, এখন বোধহয় থাকে কিনা আমি জানি না। আমাকে আমার কাজের মেয়ে ওর কাছে নিয়ে গেছিলো, ঠিক আছে। তো খুবই বয়স্ক, বাড়িঘরদোর নেই, শ্মশানেই থাকেন, এখন আছে কিনা আমি জানি না। তার মানে আমার ওখান থেকে কোনো উত্তর আমি পেলাম না। এবার আমি এতক্ষণে আমার ওই শিষ্যকে যে দড়ি আনতে বলেছিলাম, সে দড়িটা নিয়ে উপস্থিত হয়েছে। বলে রাখি কী দড়ি, এগুলো আমাদের লোক থাকে যারা কালেক্ট করে দেয়, এগুলো ওপেনলি তো ওইভাবে পাওয়া যায় না। যদি কোনো গলায় দড়ি কেউ সাইড করে, তার একটা সামান্য টুকরোও যদি তুমি রাখো, মানে প্রেতেদের কাছে সেটা কিন্তু ভীষণ রকম শরীর বন্ধন হিসাবে কাজ করে। মানে সে ওই বডিতেই থাকবে, ওকে বেঁধে দিলে ওই বডিতেই থাকবে, ওখান থেকে বেরোবে না। এবার স্বাভাবিক দেখো, সুইসাইড যদি কেউ করে সেখানে পুলিশ যায়, পুলিশ গেলে সাধারণত সেই দড়ি বলো, তার বস্ত্র বলো, সব কিছু পুলিশেরাই নিয়ে চলে যায়, তারপর মেয়েটির পোস্টমর্টম হয়। তো খুব ছোট একটা টুকরো যদি রাখা যায়, এসব কাজে লাগে।
তা আমি তো আর এত বড় দড়ি, যেটাতে দড়ি দিয়েছে সেটা আমি রাখিনি, ছোট টুকরোই রেখেছিলাম। তো এবার আমি ওটা হাতে এনেছিস না, হ্যাঁ এনেছি, এই নাও, নিলাম। এবারে দেখো, এটাই হচ্ছে বিষে বিষে বিষক্ষয়। যে সুইসাইড করেছে সেই দড়িটাই কিন্তু একটা প্রেতকে বন্দি রাখার জন্য কাজে লাগছে, ঠিক আছে? খুব আশ্চর্য হলেও এটাই সত্যি। তো এবার কিন্তু তাই বলে কোনো সাধারণ মানুষ যদি ওই দড়িটা নিজের কাছে রেখে নেয়, তার মধ্যে কিন্তু প্রবলেম শুরু হয়ে যাবে। স্বাভাবিক ব্যাপার। তো এবার আমি ওই দড়িটা নিয়ে আমি ওপরের দিকে যত উঠছি তত আরও আওয়াজ বাড়ছে, জিনিস ফেলাফেলির শব্দ হচ্ছে। একটা ঝাড়বাতি ছিল, ওটা পড়ে ভেঙে গেল, মানে ছোটোখাটো ঝাড়বাতি ছিল, পড়ে ভেঙে গেল, মোমটা নিভে গেল, পুরো ঘর অন্ধকার হলো। মোবাইলের টর্চ জেলে আস্তে 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 ওপরে গেলাম। ওপরে যাওয়ার পর ওর মণিপুরা চক্রে হাত রাখলাম সবার আগে। তখন ও সাট করে উঠে এরমভাবে বসলো এবং বসে বলে, তুই এখনও আছিস? এরম, তুই এখনও আছিস। ও বুঝতে পারেনি আমি নিচে আছি। তারপর আমি বলি, দেখ আমার সহকর্মী তোর রূপ দেখে নিয়েছে, তুই কে আমি জানি, বুঝতে পেরে গেছি। তুই জানিস, তুই আমার সব জেনে গেছিস। এবার সত্যি কথা বলতে আমি সত্যি কিছুই জানি না, কারণ ওটা একটা মহিলা, এইটুকু জানি, ও কে জানি না। তারপর ওকে আমি বললাম যে এবার তোর কাছ থেকে আমি শুনতে চাই, সাপ সাপ উত্তর দিবি না আমি আমার সব জিনিসপত্র বের করব। এবং সত্যি কথাই ও সাপ, এদের পেট থেকে কথা বার করতে যে কালগাম ছুটে যায়, জানো তো। তো ওকে আমি আমাদের যে স্প্রেয়ার বটল থাকে, যে প্রেত বাড়ি, যেটা তুমি এর আগেও শুনেছো, প্রেত বাড়ি ছিল, ওই দড়ি ছিল, ওই দড়ি দিয়ে যখন ওকে আমি টাচ করিয়েছি, মানে দড়িটা ওর বুকের ভেতরে এরকমভাবে রেখেছি, আর ছেলেটাকে অনিরুদ্ধকে স্যান্ডো গেঞ্জি পরিয়ে দিলাম। মানে আমরা আছি ওখানে, তো ওইভাবে উলঙ্গ থাকা যায় না, স্যান্ডো গেঞ্জি পরিয়ে ওই দড়িটা ওর গলার এখানে দিয়ে দিলাম। বলছে এটা কি? তখন ওর যেন শ্বাসকষ্ট শুরু হলো, বুঝলে তো, খুলে দে, ছেড়ে দে, খুলে দে। মানে অনিরুদ্ধ চাইছে যে আমার খুব কষ্ট হচ্ছে, মিনময়ী আমায় বাঁচাও, আমার মানে এটা ছলনা পুরো। আনলাম কিচ্ছু মরবে না ও, তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, ও মরবে না, তোমার চিন্তা নেই। মোবাইলের টর্চ যে জ্বলছে, সহকর্মীদের জ্বলছে, আমার জ্বলছে, সবার ব্যাটারি কিন্তু মানে জলের মতো একদম, মানে তোমার নেমে যাচ্ছে, সবার ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে। আলাম সব ফোন একসাথে জ্বালিস না, ছেড়ে দে, কার যার টর্চ ইউজ হচ্ছে একটা টর্চ ইউজ হোক, ঠিক আছে? এখানে আমি অনেক ডিটেলে তোমাকে বলছি, এগুলো বলার হয়তো প্রয়োজন নেই, এই কারণে বলছি কারণ যে বাড়িতে নেগেটিভ কোনো কিছু থাকে সেখানে কিন্তু তুমিও জানো ইলেকট্রনিক্স গ্যাজেটের উপর কিন্তু এফেক্ট পড়ে, কল থেকে জল পড়া, এগুলো হয়। তো যখন আমি একজনের টর্চ জেলে এবারে বললাম, তুই কি বলবি না আরও আমি জিনিস বের করবো। এবারে আমাদের একটা অমৃত চূর্ণ থাকে, ওটা দিয়ে ওকে ছোড়াতে, ও বলছে আমার নাম চুমকি, আমার নাম চুমকি। আমি তাকাচ্ছি মিনময়ীর দিকে, আমি বলছি চুমকিটাকে? বলছি চিনি না। ও বলছে আমি চিনি না। আমি বলছি চেনো না? আচ্ছা তুই কি সুইসাইড করেছিস, তুই কি মরেছিস? বলে সব বলবো, আগে কথা দে এই বাড়িটা আমায় দিবি। হ্যাঁ, আমি ওকে বলছি যে এই বাড়িটা আমি তোকে দেওয়ার কে? এটা তো ওদের বাড়ি, এটা আমার বাড়ি। আমি বলছি যে বাবা, বললাম যে আচ্ছা এই বাড়িতে বল এর আরেকজন ভাই এবং এর ভাইয়ের বউ ছিল, তাদের ওপর কেন কোনো উৎপাত করছিস না? ওরা তো এই বাড়িতে নেই, ওরা তো চলে গেছে, না হলে সবকে খেতাম। বললাম তুই কে বল, মুক্তি চাস তো? আমি মুক্তি চাই না, আমি বাড়িটা চাই, সবাই বেরিয়ে যা, আমি মুক্তি চাই না, একেও নেব, সবাইকে নেব, দেখ 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 সবাই কিরাম রোগা হয়ে গেছে, দেখ দেখ সবার রক্ত খায় এরম বলছে। তারপরে ওকে আমি বললাম তুই ঘটনাটা বল কী হয়েছে। এবার আমি ঘটনাটা ওর মুখ থেকে যেটা শুনেছি, মানে একটা এন্টিটির মুখ থেকে শুনেছি অনিরুদ্ধর লিপে, সেটা আমি তোমাদের শ্রোতাদের জানাচ্ছি। সেটা হচ্ছে রতন নামে একজন কর্মচারী তার ওই ম্যানেজারের আন্ডারে কাজ করতো। ম্যানেজার বলা ভুল হবে, পঙ্কজ দা মানে যে কাকা ছিল তার আন্ডারে কাজ করতো। কিন্তু হয় না ওই বাসার থেকে কঞ্চি বড়। এবারে ম্যানেজার যেহেতু ডান হাত বাঁ হাত এবং কাকার খুব বিশ্বস্ত, সেই কারণে ম্যানেজার সমস্ত কিছুটাই দেখভাল করতো এবং ম্যানেজারের ওপর কাকা কোনো প্রশ্ন করতো না, জানে ও সব কিছু ঠিক হ্যান্ডেল করে নেবে, মানে মেন জায়গাটাই ও পুরো বিশ্বাস আদায় করে নিয়েছিল ম্যানেজারের কাছে ওই রতন নামে একজন চাষি আসে এবং সে আমি চাষি বলবো কারণ তার কাজই ছিল চাষবাস করে খাওয়া, খুবই অর্থ অভাব। সে বলে আমার ওয়াইফ চুমকির বিশেষ রোগ ধরা পড়েছে, মানে ক্যান্সার, ডাক্তার অনুমান করছে হয়তো ক্যান্সার, কিন্তু ওটাই ভালোভাবে বায়োপসি হবে, টেস্ট হবে। তো কি হয়েছে না একটা সিস্টটা মারাত্মক আকার ধারণ করেছে। হয় না গরিব যে কোনো বাড়িতে দেখবে রোগ যদি প্রকাণ্ড আকার ধারণ না করে আমরা কিন্তু গুরুত্ব দিই না। প্রথম চুমকির পেটে ব্যথা হতো, অ্যাবডোমিনাল ওয়ালে পেন হতো, পিরিয়ডস বন্ধ হয়ে গেছিলো, এগুলো হতো, পিসিওডি ছিল, সেটা এন্ড্রিওমাইটোসিসে পরিণত হয়। কিন্তু তারপরেও কোনো গুরুত্ব না নেওয়ায়
এটা বিশাল আকার ধারণ করে এবং সেটা ক্যান্সারের আকার নেই। কিন্তু ওরা বলে আমার প্রচুর টাকার দরকার দাদা, আমাকে কিছু টাকা ধার দিন, আমি ভেলোর যাব চিকিৎসা করাতে, ভেলোর যাব, রতন বলে। তখন ওর কাকা কিন্তু এগুলো জানতো না, ম্যানেজারের কাছে এসেছিল। ম্যানেজার বলে হ্যাঁ আমি এই টাকা দাদাকে বলে, মানে পঙ্কজদাকে বলে তোমায় দেবো, কিন্তু তার পরিবর্তে তোমায় কিছু বন্ধক দিয়ে যেতে হবে। ও বলে আমাদের সোনাদানা কিছু নেই দাদা, আমার তাহলে ঘরের দলিল আছে। ঠিক আছে তাই দিয়ে যাও, তুমি চিকিৎসা করিয়ে ফেরো, দলিল ছাড়িয়ে নিয়ে যাবে টাকা দিয়ে। কত টাকা লাগবে? কয়েক লাখ টাকা বলা হয়, এবং কয়েক লাখ টাকাও হাত বলে নিয়ে যায় ভেলোরে, যে জানে না ওষুধপত্রে চিকিৎসায় কত কী খরচা হবে। এবং দীর্ঘ 1 মাস পর নাকি ও ফেরে, কিন্তু নিঃস্ব হয়ে ফেরে। বউটার রোগও পুরোপুরি নির্মূল হয় না, ওটা সত্যি সত্যি ক্যান্সারেরই আকার নিয়ে নিয়েছিল। ভেলোর থেকে ফিরে আসে, কিন্তু টাকা তো খরচা হয়, বেশ টাকা খরচা হয়, যাওয়া আসা সব মিলিয়ে সব, কিন্তু বলে যে আমি ধীরে ধীরে মিটিয়ে দেবো। এবার মাস 6 নাকি 1000 টাকা করে দিয়েও ছিল, খাতা বলছে 1000 টাকা করে দিয়েও ছিল, কিন্তু সেগুলো ম্যানেজার ওঠায়নি কাগজে। লাখ টাকার পরিপ্রেক্ষিতে যদি 6 মাসে 6000 টাকাও দেয়, তাও তো এই বাড়িটা সে পাচ্ছে না, কারণ ও দলিল বন্ধক দিয়ে টাকা নিয়ে গেছে। তখন ওর ম্যানেজার বলে, ও বলে দেখুন দাদা আমার আর থাকার জায়গা নেই, আমাকে থাকতে দিন আমার জমিতে, আমাকে এবার থাকতে দিন, আমি ঠিক মিটিয়ে দেবো। ম্যানেজার পরিষ্কার কথায় বলে দেখুন পঙ্কজদা বলেছে, মানে কাকার নামে বলে, পঙ্কজদা বলেছে টাকা না মেটানো পর্যন্ত কিন্তু এখানে থাকতে দেওয়া যাবে না, তুমি এক কাজ করো কোথাও ভাড়া বাড়ি নিয়ে নাও। বলে আমার বউয়ের চিকিৎসায় প্রচুর টাকা যাচ্ছে, আমি এরপর ভাড়াতে গিয়ে ভাড়া বাড়িতে থাকবো কী করে? বলে সেটা তো আমাদের হেডেক না। এই কথাগুলো কিন্তু পঙ্কজ কিচ্ছু জানে না, এগুলো ম্যানেজার করে গেছে। তারপরে পঙ্কজদাকে যখন জানানো হয়, তখন পঙ্কজদাকে হাফ কথা জানায় রতন, হাফ কথা জানায় না, এই রতন বলছি ম্যানেজার হাফ কথা জানায়, হাফ কথা জানায় না, বলে এত টাকা নিয়ে গেছে, ও বলেছে মিটিয়ে দেওয়ার পর নাকি বাড়িটা নেবে। মানে পুরোটাই রতনের সাইডে, বলে যে রতন কথা দিয়েছে ও পুরো টাকা মেটাবে, তারপরেই এই বাড়িটা নেবে। তখন পঙ্কজদা বলে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু ও কি দিতে পারবে এতগুলো টাকা? বলে হ্যাঁ হ্যাঁ দিতে পারবে, বলেছে এই বছরের মধ্যে মিটিয়ে দেবে। এবার তোমাকে যদি আমি বলি যে আমি মিটিয়ে দেবো, তো তুমি কি বলবে আমাকে কোথা থেকে দিবি রে? না, তোমার তো মানে তো দরকার হ্যাঁ, নেই, এত দরকার এত নেই। প্রশ্নের তো দরকার নেই। তো তারপরেই নাকি পঙ্কজ বেশ কয়েক মাসের ভেতর মারা যায়, যেটা বললাম যে অনিরুদ্ধ কাকা মারা গেল। এবার তাহলে পুরো ম্যানেজার জানে, মানে ওই রত্নার বাবা, ঠিক আছে। এবারে জানা যায় যে কিছু মাসের মধ্যে কিন্তু চুমকি মারা যায়, রতনের ওয়াইফ মারা যায়, ক্যান্সার ধরা পড়েছে কিছুদিনের মধ্যে মারা যায়। তো মারা যাওয়ার পর যেটা হলো, যেহেতু অভাবের সংসার, সেইভাবে রিচুয়াল করে শ্রাদ্ধ শান্তি হয়নি, তিল দান করে বা কুশের দ্বারা ছোট্ট করে শ্রাদ্ধ শান্তি করা হয়েছে, শ্রাদ্ধ করা হয়েছিল। কিন্তু চুমকির একটা ভেতরের পীড়া হয়ে গেছিলো যে আমাকে বাস্তুচ্যুত করা হলো। আমার স্বামী হাতে পায়ে ধরেও কাঁদলো, তারপরেও আমাকে আমার বাড়ি ফিরিয়ে দিল না, আমাকে মরতে হলো কোথায়? ভাড়া বাড়িতে। এবার ছেলেরা না ভুলে যায়, কারণ ছেলেদের এতটাও ঘর আমার সংসার, এইটা একটা মেয়ের যতটা থাকে একটা ছেলের অতটাও থাকে না। একটা মেয়ের থাকে না আমার সংসার আমি গোছাবো, আমার সংসার। তো এই যে ও একটা সংসারকে, একটা বাড়িকে নিজের করেছিল, সেখান থেকে তাকে বিচ্যুত করে দেওয়া হলো। এবং তার দোষ কার আমি জানি না, কারণ বন্ধক তো তার স্বামীই দিয়েছিল। কিন্তু চুমকি সেই লোভটা সামলাতে না পেরে প্রেতজনি প্রাপ্ত হয়, কারণ সে মায়া থেকে বেরোতে পারেনি। সে ওই বাড়ির, কিন্তু ও রতনকে বলতো না, পাছে না, রতন এত সমস্যায় ভুগছে অলরেডি, ওয়াইফের এই অবস্থা, সেই নিয়েও চিন্তা, সে কারণে রতনকে না নিজের মনের কথাটা জানায়নি যে আমার খুব কষ্ট হয় আমার বাড়িটার জন্য। কিন্তু ও মৃত্যুর পর পুরোপুরি এই বাড়িটাতে আস্তানা করে একটা কাঁঠাল গাছে। এর মধ্যে ওই ম্যানেজার যখন রত্নাকে ঘর থেকে বের করিয়ে দেয়, মানে তার মেয়েকে, তার প্রতিশোধ স্পৃহা জাগে। তখন সে একজন তান্ত্রিকের কাছে যায় যে আমি ওদের শেষ দেখে ছাড়ব। ওই তান্ত্রিক ধ্যানে বসে বুঝতে পারে যে ওখানে অলরেডি প্রবলেম ক্রিয়েট হয়ে আছে, এখানে নতুন করে আর কোনো ক্রিয়া করার দরকারই নেই। কিন্তু তান্ত্রিক সেটা জানায় না ওই কাকা, মানে ম্যানেজারকে জানায় না। তান্ত্রিক অত কিছু না জানিয়ে বলে ঠিক আছে আমি ওই বাস্তু ড্যামেজ করে দেবো। এবং সোনায় সোহাগা হয়েছে এটাতেই, নর্থ ইস্টে সিঁড়ি উঠেছে, ঠাকুর ঘর বলে কিচ্ছু নেই, ঢুকতে ঢুকতে জলের ট্যাঙ্ক, বাস্তু এমনিই খারাপ, সেখানে কাঁঠাল গাছে অলরেডি একটা এন্টিটি চলে এসছে, তান্ত্রিককে কিছু করতেই হয়নি। কিন্তু ম্যানেজার জানলো তান্ত্রিকের ওষুধে কাজ হয়েছে। তান্ত্রিক কিচ্ছু করেনি আসলে। চুমকি বলে ও কী করবে, আগে থেকেই তো আমি আছি, আমি কাউকে থাকতে দেবো আর আসতে দেবো?
কিন্তু ম্যানেজার যেটা করে সেটা হচ্ছে যখন ভিত মানে ওখানে যখন বাড়ি তৈরি হয় ততদিনে চুমকি কিন্তু অলরেডি মারা গেছে এবং ওখানে একটা কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছটাকে না কেটে, কারণ ফলন্ত কাঁঠাল গাছ, সেটাকে না কেটেই ওখানে বাড়ি তৈরি করা হয়। এই কথাগুলো যখন বলছে তখন মৃন্ময়ী শুনে হাঁ, কারণ ও এত শ্বশুরবাড়ির স্টোরি জানে না। এই সমস্ত শোনার পর আমি ওকে বললাম সব বুঝলাম, তোর এইটা ওর কথাটা পুরো খেপে 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 বার করা হয়েছিল। আমি যতটা স্মুথলি বললাম, কোনো পজেস কেস এত স্মুথলি বলে না, কারণ তাদেরও বলতে কষ্ট হয়। থেমে 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 আবার বাড়ি স্প্রে করছি, আবার মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছে, মাঝে মাঝে এন্ট্রি নিচ্ছে, এইভাবে সমস্ত কথা যখন শোনা শেষ হয় আমাদের, আমি বলি কী চাস, মুক্তি? বলে আবার সেই এক, এই বাড়ি চাই, এই বাড়ি চাই, ও বলুক এই বাড়ি দিয়ে দেবে, ও বলুক এই বাড়ি দিয়ে দেবে। আমি মৃন্ময়ীকে বলি বলো এই বাড়ি তুমি দিয়ে দেবে, এই বাড়িতে তুমি থাকবে না, তুমি বলো ওকে দিয়ে দেবে, তাহলে ওর বডি ছাড়বে, তারপর আমি ওকে মুক্তি দেবো। তখন তখন না মৃন্ময়ী বলছে, দিদি এত বড় বাড়ি শুধু আমার পারমিশনে তো দিলে হবে না, কারণ এখানে তো ওই রত্না বা তার হাজব্যান্ড হয়তো স্পেশাল চাইল্ড, কিন্তু তাদেরও তো ভাগ রয়েছে, তাদেরও সব কিছু রয়েছে, এইভাবে তো দেওয়া সম্ভব না। তখন আমি বললাম, আরে বাবা তুমি কথা তো দাও, তুমি তো বলো মুখে অন্তত। তখন মৃন্ময়ী কোনো রকমে বললো, আচ্ছা ঠিক আছে, তুই এরম বলেনি যে তোকে দিয়ে দেবো, বলে তুই যা চাস তাই হবে, তুই আমার স্বামীকে ছেড়ে দে, তুই আমার স্বামীকে ছেড়ে দে। বলে ওকে কীভাবে ছাড়বো, ওর তো অর্ধেক আমি সব শেষ করে দিয়েছি, ওকে যদি ছাড়িও ওকে অসুস্থ পাবি। তা আমি বলি সেটা আমি বুঝে নেব, কি পাবো, তোকে তো বলেছে এই বাড়ি দেবে, এবং আমি যতটুকু জানলাম তুই বিয়ের মানে তুই মানে প্রেতজনী প্রাপ্ত হওয়ার আগে একজন ভালো মহিলা ছিলি, তুই ক্যান্সারে মারা গেছিস এবং তুই এর ক্যান্সারই ঘটাবি আমি জানি, ঠিক আছে, এইভাবে তুই ওকে নিবি, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোকে তো মা মুক্তি পেতেই হবে। আমি কিন্তু মা সম্বোধন করেছি সিরিয়াসলি। তো ও তখন আরও কিছু ভৌতিক অ্যাক্টিভিটি দেখায়, সেটা হচ্ছে আমাকে দেখায় ওদিকে দেখ আমার শক্তি দেখেছিস, কি দেখি আমি, ঘরটা ঝুলে ভরেছিল, সেখানে দুটো হাত আর দুটো পা এইভাবে চললে সিলিং পর্যন্ত চলে গেলে যে ছাপটা ওঠে, আমার চোখের সামনে সেই ছাপটা পড়তে লাগলো। সেই ছাপটা আমি দেখছি যে পড়ছে, আমার সাথে যারা ছিল সবাই দেখেছে। তো বলে দেখেছিস আমার শক্তি? আনলাম হ্যাঁ তোর শক্তি আছে, আমি তো অস্বীকার করছি না, তোর অনেক শক্তি আছে, তুই এখান থেকে যাবি এবং একটা কাঁঠাল গাছের ডাল ভেঙে দিয়ে যাবি, আমি এইটুকু চাই। এইবারে পুরো বডি ছেড়ে দিল, আর কোনো আমার প্রশ্নের উত্তর দিচ্ছে না, আবারও নেতিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল, আর সাথে সাথে ঘরঘর হরহর বমি। এবং সেই দিন আমি চোখের সামনে দেখলাম মানুষের এইভাবে থকথকে চুল উঠেও বমি হয়, মানে আমি যেটা শুনছিলাম সেটা নিজের চোখে দেখলাম, অক করছে চুল উঠছে, অক করছে চুল উঠছে, কোকড়ানো কোকড়ানো চুল উঠছে। এবার আমি থামলাম, আমি বললাম আজকের দিনটা ওর সাথে এই দড়িটা রয়েছে, বালিশের তলায় দিয়ে গেলাম, একে তারাপীঠে নিয়ে এসো, এবং তার আগে আমার চুমকির ব্যাকগ্রাউন্ড জানতে হবে, কারণ চুমকির কিছু জিনিস আমার দরকার। আমি সোজা আমার ছেলেগুলোকে রতনের খোঁজ করতে পাঠালাম, পেয়েও গেলাম, এবং চুমকির শাঁখা পলা, শাড়ির টুকরো, আর তোমার রতনের একটা লুঙ্গি বা ইনারওয়্যার, এই গেঞ্জি, এইসবের টুকরো নিলাম, এবং তোমার কি বলে চুমকির একটা খুব প্রিয় জিনিস ছিল যেটা ও সবসময় পরতো, মানে ওর বাড়ি থেকে নিয়ে যাওয়া, মানে এই বাড়ি থেকেই নিয়ে যাওয়া, সেই জিনিসটাকেও নিলাম। সেটা কিছুই না, একটা শোপিস ছিল সামান্য, কিন্তু ওটা ওর খুব প্রিয় ছিল শোপিসটা, সেই শোপিসটাকে নিয়ে এলাম। দিয়ে তারপর সমস্ত কিছু নিয়ে ওকে বললাম যে এবার গাড়িতে উঠুন, এই সময় ও অজ্ঞান আছে, অজ্ঞান অবস্থায় গাড়িতে তুলে ওকে সোজা আমরা তারাপীঠ নিয়ে গেলাম। এক কাপড়ে তারাপীঠ গেছি, যা জিনিস ওদের বাড়িতে নিয়ে গেছিলাম সেই জিনিস নিয়ে গেছি। ওখানে যাওয়ার পর চিতায় এত দূর হাত মতো গর্ত করলাম, গর্ত করে ওকে চিতায় নিয়ে গিয়ে ফেললাম। ওখানে গিয়ে আমি গর্ত করে ওই শাঁখা পলা শাড়ির টুকরো সমস্ত কিছু দিলাম, দিয়ে পিণ্ড তৈরি করলাম, কলা চাল তিল যা দিয়ে পিণ্ড হয়। রতনকেও নিয়ে গেছিলাম, ওকে থাকতে হবে। এবার যখন ও আবার এতটা রাস্তা যে এসছি, ও কিন্তু অজ্ঞান অবস্থাতেই এসছে, পুরো কিছু জানে না, কারণ যেহেতু দড়িটা সাথে ছিল। এবং ওই কাঁঠাল গাছের, যে কাঁঠাল গাছে ও বাস করেছিল সেই কাঁঠাল গাছের একটা ডালও ভেঙে নিয়ে এলাম, আর বেল গাছের একটা ডাল ভেঙে নিয়ে এলাম। বেল গাছের ডালটা যেই আমি এখানে ছুঁয়েছি তখনই ও আবার পজেস হয়ে ফিরে এসছে। এসেই দেখে ও তারাপীঠ শ্মশানে চিৎকার শুরু করে, তখন ডোমদেরকে দিয়ে ওকে বাঁধায়। ডোম কি করে, অনিরুদ্ধর মাথা থেকে একটা চুল ছিঁড়ে আগুনে পুড়িয়ে থুতু দিয়ে মাটিতে পুঁতে দেয়, ওটা ওদের কিছু ক্রিয়া ছিল, করে দেয়।
এবং আমি ওর শাখা পলা সমস্ত কিছু মাটি কুড়ে পুঁতি, চিতায় পিণ্ড তৈরি করি, ওর নাম গোত্র ধরে পুরোহিতরা কি মানে আমাদের সাথে যিনি ব্রাহ্মণ থাকেন তিনি যান, মন্ত্র উচ্চারণ হয়ে পিণ্ড দান হয়। পিণ্ড দান করার পর ওকে কথা দেওয়া হয় যে তুই কথা দে আর কখনো ফিরবি না, এই মায়া মোহ থেকে তুই বেরিয়ে যাচ্ছিস, কথা দে। এবং সে কথা দেয় যে আর আসবে না, সে কথা দিচ্ছে, কিন্তু তাকেও কথা দিতে হবে যে তার স্বামীকে এই বাড়িটা দিয়ে দিতে হবে, রতনকে এই বাড়িটা দিয়ে দিতে হবে। রতনকে দেখে তো হাউমাউ করে কাঁদে কিছুক্ষণ, মানে অনিরুদ্ধই কাঁদছে, বুঝতে পারলে তো, বিশাল কাঁদে। তারপর রতন বলে চুমকি তুই যে শান্তি পাসনি আমাকে তো একবার বলতে পারতিস, বলে তোকে তাহলে তো তুই আমার পিণ্ডদান করে দিতিস, তখন আমি কি করে এদেরকে কষ্ট দিতাম, এরা তোকে ঠকিয়েছে, তুই তো বলেছিলি যে তুই ওর টাকা মিটিয়ে দিবি, তোকে তবু থাকতে দেয়নি, আমাদেরকে বাস্তু ছাড়া করেছে, আমার এত স্বাদের সংসার ছেড়ে আমাকে মরতে হয়েছে, বাইরের লোকের বাড়িতে গিয়ে মরতে হয়েছে, ভাড়া বাড়িতে গিয়ে, তুই ছেড়ে দিলেও আমি এদেরকে ছাড়বো না। এইভাবে কাঁদতে কাঁদতে কখনো কাঁদছে, কখনো জড়িয়ে ধরছে রতনকে। কিছুক্ষণ চলার পর পিণ্ডদান হয়, পিণ্ডদান হয়ে ও মুক্তি পায় এবং ওই ভদ্র মহিলা যিনি 60-এর ওপর এজ, তিনি ওই বাড়িতে ছিলেন, মানে যেখানে ঘটনা, ওনাকে ফোন করে বলি কাঁঠাল গাছটা কি ভেঙেছে, বলে হ্যাঁ 2টো ডাল ভেঙে পড়ে আছে, তার মানে প্রমাণ যে ও চলে গেছে। তারপর অনিরুদ্ধ যখন চেতন ফিরে পায়, এই সমস্ত ঘটনা শোনে, তখন অনিরুদ্ধ বলে আমার সাথে এত কিছু হয়েছে আমি তো জানি না। এখানে একটাই আমার আশ্চর্য, এবং আশ্চর্য বলবো না, বহু কেস এরকম আছে জানো তো শান্তদীপ, 100% পজেস কেসের মধ্যে 10% আমাদের কাছে এসে পৌঁছাতে পারে। একদম ওদের মাইন্ডটা এমন হয়ে যায় না, হ্যাঁ ফোন করতে হবে না, হ্যাঁ ঠিক হতে হবে না, আর যোগাযোগ করে না যোগাযোগ। আর তুমি যেচে যদি তাদেরকে ঠিক করতে যাও না, তাহলে তোমার দায় ভেবে নেয় তারা, মানুষ এমনিই হয়ে গেছে। তার ভুক্তভোগী আমি 2 দিনের আগে ঘটা আমার সাথে একটা ঘটনা, সেটাও আমি বলছি। একটা বাড়িতে আমি হোম করে এসেছিলাম, তাদের কিছু বাস্তু সমস্যা ছিল। তার আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমার কাছে চেম্বারে আসে, চেম্বারে এসে প্রেডিকশান নেয়, 3 বছরের প্রেম, প্রেডিকশান নেয় যে দিদি আমরা বিয়ে করব, আমাদের কি বিবাহিত জীবনটা ঠিক হবে। এবার ওদের জটক বিচার করে দেখি অনেক কম পয়েন্ট আসছে। আমি জানাই মানুষ জ্যোতিষীদের কাছে কেন যায়, সত্য জানতে যায় অ্যাস্ট্রোলজারদের কাছে। ওকে যখন জানানো হয় যে না তোমাদের বিয়ে করলে কিন্তু তোমরা সুখী হবে না, ও ডান দিক বললে তুমি বাঁ দিক বললে, তুমি বাঁ দিক বললে ও ডান দিক বলবে। আজকে যদি কোনো ডাক্তারের কাছে গিয়ে তুমি জানতে পারো যে তোমার বাচ্চা হবে না, তাহলে কি ডাক্তারটা দোষী তোমাকে এটা বলার জন্য? আজকে আমি এটা বলেছি বলে যে তাদের বিচার হয়নি, ওদের যেহেতু ঠিক মতো ম্যাচ হয়নি, বিয়ে করলে ভালো যাবে না, সেই কারণে ওদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে ঝামেলা শুরু হয় বর্তমানে। এটা 23শে নভেম্বরের কেস, ঠিক আছে, এখনও কন্টিনিউ চলছে। তাদের মধ্যে ঝামেলা হয় এবং তাদের বাড়িতে আমি বাস্তু ঠিক করে আসার পর আমি মেয়েটিকে মেসেজ করি যে আমার এখনও মনে হচ্ছে, দেখো আমি কাজ করে এসেছি, আমার কাজ মিটে গেছে, আমার তো তারপর তাদের খোঁজ নেওয়ার কথা না, কিন্তু তবু আমি ব্যক্তিগতভাবে সেই রাত্রি 2:30টার সময় তাদেরকে মেসেজ করি যে আমার মনে হচ্ছে এখনও তোমরা আমার থেকে কিছু লুকোচ্ছ, কারণ আমি তোমাদের বাস্তুতে গিয়ে ভাইব পেয়েছি, এখনও আমি সবটা জানি না, আমি ভাইব পেয়েছি। হোম করে আসার পরেও আমার মন শান্তি পাচ্ছিল না, আমার কোথাও একটা কিন্তু মনে হচ্ছিল। তখন মেয়েটা বলে, পরের দিন আমাকে ভয়েস করে যে হ্যাঁ দিদি এই 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 ব্যাপার, এখনও আমি প্রয়োজন মনে করিনি এগুলো তোমাকে বলার, তাই বলিনি, ভালো কথা বলেনি। কিন্তু আজ ওদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে ঝামেলা তৈরি হয়েছে, কারণ নাকি পূর্ণিমাদি। আচ্ছা, কেন? কারণ আমি ওদের জটক বিচারটা করে বলেছি যে তোমাদের বিয়ে হলে ভালো হবে না। এই থেকে আমি কি শিক্ষা নিলাম, তাহলে মানুষকে মিথ্যা বলাটাই উচিত। তাহলে আমি শ্রোতা বন্ধুদের বলছি, যাদের সত্য শোনার সাহস আছে তারাই আসবেন, মন রাখা কথা আমি বলতে পারবো না। যে তুমি তাহলে শুনতেই এসছিলে যে হ্যাঁ সব ভালো হবে, এটা তো তুমি যখন ডিসাইডই করেছিলে, তুমি কী ঢং কেন এসেছিলে আমার চেম্বারে? জ্যোতিষীর দরকার নেই তো তোমাদের, বিয়ে করে নিতে পারতে। আজকে ওদের দুজনের, কিন্তু মেয়েটা আমাকে দোষী করছে না, এখানে আমি মেয়েটাকে বারবার বলছি, মেয়েটা বলছে দিদি আমি জানি তুমি যা বলেছো সত্য বলেছো, কিন্তু যেখানে বিয়ে, আমি তোমাকে অন্ধের মতো মানে বিশ্বাস করি, তুমি যখন বলেছো আমি এটা বিয়ে পর্যন্ত এগোতে দেবো না, কিন্তু ছেলেটার ওটাই রাগ যে কেন আমি বলেছি, সেই কারণে আজ পূর্ণিমাদি দোষী হয়ে গেছে। তো বলে না মানুষের শিক্ষা নেওয়া দরকার, তো আমারও এটা শিক্ষা হলো যে ক্লায়েন্টরা এলে তাদের মন রাখা কথা বলতে হবে, সত্য বলা যাবে না। কতটা বিরক্ত থেকে আমি বলছি, বুঝতে পারছো কথাটা, কতটা বিরক্ত থেকে, কিন্তু আমি এটা করতে পারবো না, যা সত্য আমি তাই বলবো, তাতে যার আসার আসবে, যার এবং মনে সৎ সাহস নিয়েই আসবেন। আরেকটা কনসেপ্ট ক্লায়েন্টদের মনে হয়েছে আমি নাকি ভূত তাড়ানি শুধু, এরা খুব হাস্যকর। আমি শুধু ভূত তাড়াই না, আমি একজন অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ অ্যান্ড তান্ত্রিক। তো
তন্ত্র চোখে দেখা যায় না, সে কারণে তার কোনো প্রুফ নেই, কিন্তু অ্যাস্ট্রোলজার এবং বাস্তুর একটা সায়েন্টিফিক ব্যাখ্যাও রয়েছে। তো আমি শুধু ভূত তাড়ানি নই। যাই হোক, জোকস অ্যাপার্ট। যাই হোক, আমরা কিছুক্ষণ আগে এক দেবীর কথা বলছিলাম অফ ক্যামেরায়। সেই দেবীর কথা আশা করছি এখানকার অর্ধেকের কেউই জানে না। ওকে, তুমি যদি বলো না সেই জানারই দেবীর- কথা, না সেই জানারই দেবীর কথা। নাম আর তার দেখো, সবার আগে খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে আমাদের কিছু সন্ন্যাস বলবো বা অঘোর বলবো, তারা উত্তরবঙ্গ থেকে আমাদের এখানে আসে। উত্তরবঙ্গ থেকে এখানে কোথায় আসে? যেটা বর্তমানে তারকেশ্বর, বলতে গেলে শিবধাম, শিব তীর্থে আসে। এবং সেখানে আসার পর তারা আমাদের লুপ্তপ্রায় কিছু লৌকিক দেবদেবীদের নিজেদের পুঁথিতে লিপিবদ্ধ করে। যে লিপিটার নাম হচ্ছে তারকেশ্বর শিবতত্ত্ব। সেই লিপিতে এমন কিছু দেবদেবীর নাম উঠে এসছে যেটা দেখা যায় আমাদেরই পূজিতা দেবদেবী, কিন্তু কোথাও না কোথাও গিয়ে বর্তমানে তারা প্রায় লুপ্তপ্রায় থেকে লুপ্ত হয়ে গেছে। এবং তাদের মধ্যে একজন দেবী হচ্ছেন দেবী আসুরি। আসুরি আসলে তার মানে এটা অসুরের সাথে যুক্ত একটা, হ্যাঁ, বুঝতেই correct. পারছো। দেবী আসুরি, দেবী আসুরি ছিলেন কিসের দেবী জানো? তখনকার দিনে কুষ্ঠ, সেতি, এইসব রোগগুলো প্রচুর মহামারীর আকার নিত, কিন্তু বিশেষ করে কুষ্ঠ তো মহামারী ছিল। তখন এই কুষ্ঠ রোগকে ঠিক করার জন্য দেবী আসুরিকে স্মরণ করা হতো। যেমন আমাদের এখন বসন্ত হলে আমরা দেবী শীতলা হ্যাঁ, তাদেরকে ডাকি, তো দেবী আসুরিকে ডাকা হতো। এবারে দেবী আসুরিকে, দেবী আসুরি আর কেউ না, দেবরাজ ইন্দ্রের স্ত্রী সচিদানন্দ, ঠিক আছে? এবার দেবরাজ ইন্দ্রের স্ত্রী কি করে আসুরি হলো? হ্যাঁ, তিনি আসলে অসুরকুলেরই একজন, কিন্তু একটা উদ্ভিদ আছে যার নাম হচ্ছে মায়া সৌবর্চল, এখনও গুগল করলে পাবে। মায়া সৌবর্চল উদ্ভিদটার নিয়ন্ত্রক দেবী হলেন দেবী আসুরি। তার মানে তিনি কিন্তু এই মায়া সৌবর্চল উদ্ভিদটার কাজ হচ্ছে বশীকরণ করা। আচ্ছা, তখনকার দিনে যেসব রমণীদের বিয়ে হতো না, দেখতে হয়তো খারাপ ছিল বা কোনো কারণবশত বিয়েতে বাধা আসতো, এই সৌবার্চল উদ্ভিদ যদি খুঁটে বেঁধে রাখতো নিজেদের খুঁটে, তাহলে কিন্তু স্বামী বশীকরণের কাজ হতো, পতি বশীকরণ হতো। এবং দেবী এই আসুরি তার এই সৌবার্চল উদ্ভিদের নিয়ন্ত্রক দেবী ছিলেন বলে সমস্ত দেবতা বাদ দিয়ে দেবরাজ ইন্দ্রকে বশীকরণ করে কিন্তু বিয়ে করেছিলেন। আচ্ছা, ঠিক আছে? এবার দেবী আসুরির সাথে একদিন গরুড়ের যুদ্ধ লাগে। গরুড়ের মানে এটা পুরো মিথ বলবো বা লোককথা, কিন্তু এটাই মানে লিপিবদ্ধ হয়ে এসছে। তো সেখানে গরুড়ের সাথে যুদ্ধে একটি ডানা কাটা পড়া যায় গরুড়ের, সেখান থেকে যে রক্তটা বেরোয় সেই রক্ত দিয়ে একটি ভেষজ ওষুধ তৈরি হয় যার নাম দেওয়া হয় নীলি। এই নীলি ওষুধের দ্বারাই কিন্তু সেতি, কুষ্ঠ, এইসব রোগের চিকিৎসা করা হতো। তখন থেকে এই আসুরি আসলে দেবী আসুরিতে পরিণত হয়। আচ্ছা, নীলি ওষুধটার নাম ছিল এবং উদ্ভিদটার নাম ছিল মায়া সৌবার্চল। তাহলে সৌবার্চল উদ্ভিদের নিয়ন্ত্রক দেবী ছিলেন দেবী আসুরি। আচ্ছা, আচ্ছা, খুবই ইন্টারেস্টিং। বাট এখনকার দিনে কি এই বশীকরণ যেটা তুমি বললে সেই কাজে ব্যবহার করা হয় না, এই না? উদ্ভিদটা আসলে খুব মানে হয়তো আমাদের চোখের সামনেই আছে, আমরা চিনি না, ও আচ্ছা, এটাও হতে পারে। আবার তুমি গুগল করলেই বললাম তো, বা যারা শুনছে দেখবে উদ্ভিদটাকে খুব একটা দেখতে পাওয়া যায় না, যায় না, প্রায় লুপ্ত প্রায়। এই কারণে দেবী আসুরিও ক্রমশ লুপ্ত থেকে লুপ্ত প্রায় হয়ে প্রায় গেছে। হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এক দেবীর কথা তুমি বলেছিলে, আমি মানে প্রোনাউন্স ভুলও করতে পারি, অজমুখী। অজমুখী না, হ্যাঁ, একদম ঠিক, অজমুখী, আচ্ছা, আচ্ছা, দেবী তো অজমুখী। হ্যাঁ, ওনার বিষয় যদি কিছু। দেবী অজমুখীকে দেবী বলা যায় না। আচ্ছা, দেবীত্ব তিনি পেয়েছেন দুর্বাসাকে বিয়ে করার পর। সেই আচ্ছা, দুর্বাসা, ঋষি আচ্ছা, দুর্বাসা, যে কিনা যার এত ক্রোধ এত রাগ, সেও নাকি বিয়ে করেছিল, তাও আবার অসুরকে, ভাবা যায়। তো তারকাসুরের নাম শুনেছো? হ্যাঁ, তারকাসুরের বোনই হলো অজমুখী। আচ্ছা, তারকাসুরের বোন অজমুখী, একদিন অজমুখী তার সখাদের নিয়ে হিমালয় পর্বতের দিকে বিচরণ করতে বেরিয়েছিলেন। তখন ঋষি দুর্বাসার সাথে দেখা হয় এবং ঋষি দুর্বাসা তার প্রেমে পড়ে এবং অজমুখীকে বিয়ে করে এবং তাদের দুইটি সন্তান হয়, নাম হয় ইল্লাল এবং বাতাপি। কিন্তু ইল্লাল এবং বাতাপির মধ্যে অসুর প্রবৃত্তি মারাত্মক রকম থাকার ফলে দুর্বাসা তার দুই সন্তানকে পরিত্যাগ করে এবং দেবী অজমুখী একদিন বেনারসে পুজো দিতে গেছিলেন এবং সেই সময় ইন্দ্রের স্ত্রীও পুজো দিতে এসেছিলেন এবং ইন্দ্রের স্ত্রীকে দেখে অজমুখীর খুব পছন্দ হয়, কারণ তার ভাইয়ের সাথে ওই ইন্দ্রের স্ত্রীর বিয়ে দেওয়ার জন্য সে তার হাত ধরে টানাটানি করে
সেই সময় ইন্দ্রের স্ত্রী যেহেতু কাশীতে বেনারসেই ছিলেন, মহাদেবকে ডাকেন। মহাদেব তৎক্ষণাৎ প্রকট হয়ে অজমুখীর একটা হাত কেটে দেয়। আচ্ছা। তখন থেকে অজমুখী এক হাতওয়ালা। কিন্তু এই অজমুখী আসলে কিসের দেবী? কোনো পার্টিকুলার দেবী না। যেহেতু তিনি দুর্বাসাকে বিয়ে করেছিলেন, তাই তিনি দেবীত্ব প্রাপ্ত হয়েছিলেন। অজমুখীর এইটুকুই মানে পাওয়া যায় আর কি। আচ্ছা। আহ, এই আহ, এই আমি এই ক্ষেত্রেও বলি যে এই দেবীরও কি কোনো এরকম স্পেসিফিক কোনো তন্ত্রের কিছু ব্যবহার আছে? ব্যবহার করা হয় না, না হয় না, সেইভাবে ব্যবহার তাই তো? আচ্ছা। আহ, এবার আমি একটা বিষয় বলি, যেটা হচ্ছে যেহেতু এরকম প্রায় লুপ্তপ্রায় দেবীদের নিয়ে যে কথা বলছি, গ্রাম বাংলায়ও প্রচুর দেবদেবী রয়েছে। তাদের ক্ষেত্রপালও রয়েছে সম্ভবত। সব জায়গার হ্যাঁ, ক্ষেত্রপাল আছে। আজ সব তোমার জায়গায়। বাড়িরও ক্ষেত্রপাল আছে। তো এই ক্ষেত্রপাল প্রথমত বিষয়টা কি, আর গ্রাম বাংলার যদি এই ক্ষেত্রপাল এদের নিয়ে কিছু বলো তুমি। দেখো, ক্ষেত্রপাল মানে তোমার একটা বিশেষ ক্ষেত্রকে যিনি রক্ষা করছেন। আজও দেবদেবীদের পূজায় কিন্তু বলা হয় নম ক্ষেত্রপালায় নম। ক্ষেত্রপালকে পুজো দেওয়া হয়। তোমার বাড়িরও ক্ষেত্রপাল আছে, একটা মন্দিরেরও ক্ষেত্রপাল আছে, একটা শ্মশানেরও ক্ষেত্রপাল আছে। আগে ক্ষেত্রপালের একটা রূপকে কল্পনা করে পুজো দেওয়া হতো, এখন পুজোতেই বলে দেওয়া হয় ক্ষেত্রপালায় নম। কারণ XYZ যেই ক্ষেত্রপাল হোক, আমি জানি না আমার বাড়ির ক্ষেত্রপালকে, কিন্তু আমি যখনই বলবো ক্ষেত্রপালায় নম, আর তোমার বাড়ির ক্ষেত্রপাল যদি খুব স্ট্রং হয়, তাহলে যেই তোমার বিরুদ্ধে তন্ত্র মন্ত্র জাদু টোনা করুক না কেন, তোমার বাড়ির ক্ষেত্রপাল যদি পারমিট না করে তাকে তোমার বাড়িতে এন্ট্রি করতে, সেই শক্তি কিন্তু তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না, সে বাড়ির বাইরেই থাকবে। যতক্ষণ না তোমার সোল তাকে অ্যাকসেপ্ট করছে, জ্ঞানত বা অজ্ঞানত, তোমার সোল যতক্ষণ না অ্যাকসেপ্ট করছে, ততক্ষণ কিন্তু তুমি পজেসড হতে পারবে না। এটাও বলে রাখি। তো ক্ষেত্রপাল কি বললাম, ক্ষেত্রকে রক্ষা করা। আগেকার দিনে ক্ষেত্রপালের পুজো করা হতো এবং মনে করা হয় ক্ষেত্রপাল আর কেউ নয়, মহাদেবেরই রুদ্র রূপ, ভৈরব আর কি মনে করা হয়। এবার আমি বলি বিশেষ বিশেষ ক্ষেত্রে ক্ষেত্রপালের পুজোটা কিরাম ছিল আগে পূর্বে। যেমন আখের ক্ষেত্রপাল ছিল, আখ চাষ যে হতো জমির, আখের ক্ষেত্রপাল ছিল পণ্ডাসুর। বলির নাম শুনেছ, রাজা বলি বামন অবতারে কৃষ্ণ নারায়ণের। তো এই বলির দুই সন্তান ছিল, তার মধ্যে একজন ছিল পুণ্ড্র, যে কিনা পরবর্তীকালে পণ্ডাসুর হয় এবং তাকে ডিপার্টমেন্ট দেওয়া হয় আখের দেবতা হিসাবে, মানে আখের জমির দেবতা হিসাবে, যে রক্ষণাবেক্ষণ করবে। দেখো, আখ চাষ কিন্তু খুব কঠিন। একটা জমিতে আখ চাষ হলে সেখানে আখ চাষই হয় সাধারণত। তো এই যে আখ, তাহলে যখন আখ উৎপাদন হয় তখন কিন্তু তাকে পুজো দেওয়া হতো। পুজোটা কাকে দেবে? এই পণ্ডাসুরকেই পুজো দেওয়া হতো। এবং এই আখ কাদের সৃষ্টি? অসুরদের সৃষ্টি। কারণ এই আখের যে আদি মানে আখ চাষের যে দেবতা আমি বললাম, সেটা হলো পণ্ডাসুর, তাহলে অসুরের। এই কারণে দুর্গা পুজোয় বা কালী পুজোয় আখ বলি মাস্ট। আখ বলি দেওয়া হয় তো, কারণ অসুরকে বলি দেওয়া হয়, এটাই বোঝানো হচ্ছে। ঠিক আছে? তো এছাড়া অনেক জায়গায় যেহেতু ছাগ বলি অনেকেই বিধি নিষেধ করে, তাই আমরা আখ বলিও দিয়ে থাকি। এছাড়া ক্ষেত্রপাল হিসাবে তোমার যেটা করা হয় গ্রাম বাংলার দিন, এখনও অনেক গ্রাম বাংলায় আছে, একটা বাঁশ গাছকে তার কঞ্চিগুলোকে চেঁচে ফেলা হয়, বাঁশ গাছটাকে স্নান করানো হয়, দুধ গঙ্গা জল সমস্ত কিছু দিয়ে স্নান করিয়ে তাকে একটা মানে মূর্তি হিসাবে কল্পনা করা হয়, তাকে লাল শালু কাপড়ে জড়ানো হয়, সারা গ্রাম ঘোরানো হয়। এবং এই ক্ষেত্রপালের পুজোয়, মানে এই বাঁশ গাছটার যেদিন পুজো হয় সেদিন সব রকমের ভোগ চলে, সাত্ত্বিক এবং মাছ মাংসও কিন্তু ভোগ হিসাবে দেওয়া হয়। এবং সকল ধর্মের মানুষেরা কিন্তু এই পুজোতে অংশগ্রহণ করে, কারণ ক্ষেত্রপাল কোনো মানে জাতি দেখে না। ক্ষেত্র, আজকে আমার ক্ষেত্রে হিন্দুও বাস করছে, মুসলিমও বাস করছে, বৌদ্ধও বাস করছে, সেই কারণে ক্ষেত্রপালের পুজো সকলেই করে এবং করতে পারে। এবং আমাদের তন্ত্র কাজেও দেখবে আমরা বলি না, চৌরাস্তার মোড়ে এটা ফেলে আসো, 3 রাস্তার মোড়ে এটা করে আসো। তাহলে ওই চৌরাস্তার যে ক্ষেত্রপাল বা ওই 3 রাস্তার যে ক্ষেত্রপাল, সে আমার কাজটাতে যাতে সিদ্ধি দেয়, তাড়াতাড়ি যাতে আমার কাজটা উদ্ধার করিয়ে দেয়, সেই জন্যই এইটুকু আমার রিকোয়েস্ট করা সেই ক্ষেত্রপালকে। এই কারণেই চৌরাস্তা বা 3 রাস্তায় কিছু পড়ে থাকলে তুলবেন না কেউ, কারণ কেউ ক্ষেত্রপালকে দিয়ে রেখেছে ওটা অলরেডি, নৈবেদ্য হিসাবে ক্ষেত্রপালকে দিয়ে রেখেছে, বা কোনো তান্ত্রিক ক্রিয়া দিয়েছে যেটা করে এসো, তাহলে ওই জায়গার ওটা আমি তুলবো কেন? যদি পয়সাও পড়ে থাকে তুলবেন না, এটা আমি আগের পডকাস্টেও বলেছি, দুমদাম রাস্তায় পড়ে থাকা পয়সা তুলবেন না। ঠিক আছে? এখনই আমাকে লোকে কমেন্ট করবে, হ্যাঁ 1000 টাকা পড়ে থাকলে তুই তুলবি। কি বলবো মানুষকে, মানে ভালো বলাটাও আমার কাছে এখন যেন অপরাধ হয়ে গেছে আমার মনে হয় কোথাও গিয়ে। যাই হোক, বাট
আমি একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করি, আমি এটা অনেককেই জিজ্ঞেস করেছি আমার পডকাস্টে যারা এসছে, আমি শুধু তোমার মতামতটা নিতে চাইছি এই ক্ষেত্রে। সেটা হচ্ছে, অনেকে বলে মৃত ব্যক্তির ছবি বাড়িতে রাখতে আছে, অনেকে বলে রাখতে নেই। অ্যাকচুয়ালি কোনটা? রাখতে নেই। রাখতে নেই। কেন রাখতে নেই? যদি খুব ইনোসেন্ট জড়িয়ে থাকে তোমার, যেমন দাদু ঠাকুমা, মা বাবা, যাই হোক, তাহলে সেটা রেখো দক্ষিণ দেওয়াল বা পশ্চিম দেওয়ালে। আচ্ছা। তাও মানে খুব বেশি হলে একটা ফ্রেমে দুজন থাকবে মৃত ব্যক্তি। যদি না হয় একটাই ছবি রাখো এবং তাকে ধূপ দেখাও, কোনো খাবার উৎসর্গ করো না। মানে ধূপ মালা দিতে পারে? মালাটাও না দেওয়াটা ঠিক আছে, আচ্ছা। শুধু বাৎসরিক হলে মালাটা দাও, নয়তো দিও না। কিন্তু তুমি খাবার নিবেদন করো না, কারণ তুমি তাকে যত স্মরণ করবে না, সে মুক্তি পেতে তত কষ্ট পাবে। তুমি কোথাও না কোথাও গিয়ে তোমার পূর্বপুরুষকে কষ্ট দিচ্ছ। তোমার পিতৃপুরুষকে প্রয়োজন আছে সেবা করার। তুমি মহালয়ার আগে যে 15টা দিন পিতৃপক্ষ চলে, তখন একটা ছোট্ট আমি টোটকা বলে রাখছি, যাদের পিতৃদোষে অনেক কাজ হচ্ছে না, আমরা জানি না কি দোষে, যাদের ছকে দেখা যাচ্ছে কিছু প্রবলেম নেই কিন্তু তবু ভালো কিছু হচ্ছে না, তাদের জানবেন পিতৃদোষ বা সর্পদোষ তার বাস্তুতে রয়েছেই রয়েছে। আচ্ছা। হয় সর্পদোষ নয় পিতৃদোষ। কি করবেন, মহালয়ার আগে যে 15টা দিন পিতৃপক্ষ চলবে দেবীপক্ষর আগে, প্রথম দিন থেকে মেয়েদেরকেও বলে রাখছি করতে পারেন, পিরিয়ডস হলেও করতে পারেন। কি করবেন, 1 ঘটি তামার ঘটিতে গঙ্গা জল নেবেন, তার মধ্যে কয়েকটা কালো তিল দেবেন, দিয়ে সোজা ছাদে চলে যাবেন। যাদের ছাদ নেই তারা ব্যালকানিতে চলে যাবেন। চলে গিয়ে সূর্যদেবকে স্মরণ করবেন এবং বলবেন, জ্ঞানত অজ্ঞানত আমার পিতৃকুলে বা আমার মাতৃকুলে যদি কেউ কোনো ভুল ত্রুটি করে থাকে, তাদের প্রত্যেকের ধারক এবং বাহক হয়ে আমি ক্ষমা চাইছি। আমায় উদ্ধার করো এই অভিশাপ থেকে, আমায় রক্ষা করো, আমার পরিবারকে রক্ষা করো, আমার সংসারকে রক্ষা করো, জাদু টোনা তন্ত্র মন্ত্র সমস্ত কিছুর হাত থেকে আমার পরিবারকে রক্ষা করো, এই জানিয়ে আমি এই জল রেখে গেলাম। এটা প্রথম দিন জলটা রেখে গেল, ঠিক সূর্যাস্তের আগে ওই জলটা গাছের গোড়ায় দিয়ে দিল। আচ্ছা। এটা কন্টিনিউ বাইরের করবে, কোনো বাড়ির গাছে? বাইরে করতে হবে। হ্যাঁ, না না না, তোমার ব্যালকানিতে যদি টব থাকে তুমি সেখানেও দিতে পারো, সেখানেও, আচ্ছা। ছাদে গাছ থাকলে ছাদেও দিতে পারো। আবার পরের দিন সেম প্রসেস করবে, সেম কথা বলবে, সেম প্রসেস করে আবার সন্ধেবেলা এটা কন্টিনিউ কদিন করবে, মহালয়ার দিন পর্যন্ত করবে। আচ্ছা আচ্ছা, খুবই ইন্টারেস্টিং একটা বিষয় বললে। ছবি রাখার কোনো প্রয়োজন নেই, মনে থাকে ছবি, ছবি রাখার দরকার নেই। এবার আর একটা জিনিস বলি, যেটা সর্পদোষ, যেটা তুমি বললে, এই সর্পদোষটা প্রথমত কি, এর ফলে কি কি হয়? সর্পদোষে আজকে তুমি একটা সাপ মারলে, তোমার 3 পুরুষ পরেও সে কালসর্প নিয়ে জন্ম নিতে পারে। আচ্ছা। তোমার তো যা হবার হবে, কিন্তু তার পরবর্তী জেনারেশন তখনও যদি বুঝতে না পারে যে আমার বাড়িতে সর্প মারা হয়েছে, তোমার বাড়ি হয়তো রিনোভেট হয়েছে, কুড়ে ঘর থেকে বিশাল অট্টালিকা হয়েছে, কিন্তু সর্পদোষটা থেকেই যাবে। আর বলা হয় সর্পদোষ করে যে, সর্পদোষ দেখে যে, সমদোষে দোষী। তুমি সাপ যতটা দোষ পাবে, যে দেখছে, যে বাধা দিল না, সে ততটাই দোষী হবে। তাই তোমার বাড়িতে তো সর্পদোষ রইলই, এবং যে দেখলো সেও সর্পদোষ নিয়ে তার বাড়িতে গেল। সাপ একদম উচিত নয়, কিন্তু তাই বলে নিজেকে রক্ষা করাটাও তো আমাদের কর্তব্য। আজকে একটা সাপ আমাকে ছোবল মারলে আমি কি সেটা মারবো না? না, মারবো না। আমি কি করব, তাড়িয়ে, যতটা সম্ভব তাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, কার্বলিক অ্যাসিড দেবো যাতে আর না আসে, কিন্তু দুম করে কোনো সাপকে মারবো না। সেটা এইটুকু যদি হেলে সাপও হয় তাকেও মারবো না, আমার বাস্তুতে অন্তত মারবো না, তাড়িয়ে দেওয়া হবে, তাড়িয়ে দেবো। আর এটাই এর ফলেই এই কালসর্প দোষটা হয়। কালসর্প দোষ, হ্যাঁ বললাম তো, তোমার জেনারেশন কেউ না কেউ কালসর্প দোষ নিয়ে জন্ম নেবে, এবং তার লাইফ হাজার চেষ্টা করেও সে নানান রকম মাল্টি ট্যালেন্টেড হবে, কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারবে না, জীবনে সাফল্য পাবে না। আচ্ছা, এবার লাস্ট, তুমি যে আগেরবারও কিছু টোটকা আমাদের দিয়েছিলে, সেরকম যদি দাও একটা দুটো। কিছু টোটকা বলতে দেখো, টোটকা খুব ভালোই কাজ দেয় যদি মানুষ ঠিকঠাক সময় ঠিকঠাক দিনে করে। যেমন হচ্ছে, হস্তা নক্ষত্র যুক্ত যুগে যদি কেউ চাপা গাছের শেকড় নিয়ে এসে নিজের গলায় ধারণ করে, তাহলে বন্ধ্যা নারীরও সন্তান হয়। এবারে হস্তা নক্ষত্রটা পঞ্জিকাতে লেখা থাকবে, কিন্তু আমি হস্তা নক্ষত্রে দুম করে চাপা গাছের কাছে গিয়ে তার শেকড়টা আনতে পারি না। আগের দিন আমাকে নেমন্তন্ন দিয়ে আসতে হবে,
ধূপধুনো দেখিয়ে তাকে কিছু নকুলদানা হোক বাতাসা হোক দিয়ে এসে বলতে হবে আমি গতকাল এই সময় আসব, তোমার শেকড় নিয়ে যাব। কি কারণে নেব না, আমি মা হতে চাই, সেই জন্য আমি তোমার শেকড় নিজের গলায় ধারণ করব, আমায় অনুমতি দিন, আমায় আশীর্বাদ করুন, এই বলে যথাসময়ে পরের দিন গিয়ে সে শেকড় নিয়ে আসবে। ঠিক সেম প্রসেস, যদি আম গাছের শেকড়কে দুধের সাথে বেটে কেউ খায় তাহলে শুভ সন্তান লাভ হয়, মানে খুব ভালো সন্তানের জন্ম দিতে পারে। মেহেন্দি গাছের শেকড় যদি কেউ নিয়ে এসে নিজের আঁচলে বেঁধে রাখে, তার গা থেকে এমনি অটোমেটিক সুগন্ধ বেরোতে শুরু করে। আচ্ছা, তুমি দেখবে ইউপির দিকে মেহেন্দি পড়ার পর নতুন বউ এলে দেওয়ালে ছাপ দেওয়া করে মেহেন্দি হাতের, জানো তো, কারণ যাতে কোনো ভূত প্রেত কুনজর না আসে। কিন্তু অদ্ভুত ব্যাপার, মেহেন্দি গাছে সব থেকে বেশি ভূত থাকে। তাই? একদম। আচ্ছা, মেহেন্দি গাছে নেগেটিভ জিনিস ভূত পেতনি বেশি থাকে, কিন্তু যখনই তুমি মেহেন্দিটা পরে নতুন বউ এসে দেওয়ালে দেবে না, তখন তোমার গৃহটা বন্ধন হয়ে যায়। কি আশ্চর্য না এটা জানা ছিল না। এইটা। আবার ধরো কারোর তুমি বিয়ে বন্ধ করতে চাইছো, মানে তোমার প্রেমিকা ধরে রাখো, তুমি চাইছো না তার বিয়ে হয়ে যাক, কিন্তু তার বাড়ি থেকে জোর করছে। আমি যেটা বলে থাকি, মন্ত্র তো বলবো না, কি করবে, 3 মাস রাস্তায় গিয়ে ক্ষেত্রপালকে জানাবে যে আমি তোমার সাহায্য চাই, আমি এখানে এই ক্রিয়াটা করছি। কি করবে, যে ওই তোমার গার্লফ্রেন্ড, তার এই মাথা থেকে ওকে না জানিয়ে 3টে চুল তুলে নিতে হবে, উপড়ে নিতে হবে, কোনো কাঁচি দিয়ে কাটা না, উপড়ে নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ তোমার 3 বার ঘোরাবে, ওই 3 রাস্তায় দাঁড়িয়ে 3 বার ঘোরাবে, 3 বার ফু মারবে, তারপর ইঁদুরের গর্তে দিয়ে দেবে চুলটা। আচ্ছা, ওর বিয়ে আটকে যাবে, কিন্তু মন্ত্র আছে, ওটা পার্সোনালি তোমাকে বলবো। আমাকে বলে আর লাভ নেই, আমার তো তোমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ। যাই হোক, যার প্রয়োজন হবে পার্সোনালি বলবো, এটা এইভাবে বলা যাবে না, মন্ত্র আছে। আবার আরেকটা দেখো, আগেকার দিনে কি হতো, ক্ষেত খামারে বা বাইরে লোক মলত্যাগ করতো, তাই তো, এখন সবাই বাথরুমে মলত্যাগ করতো। তখন একটা টোটকা ছিল, এখন সেটা করা একদম সম্ভব না, সেটা কিন্তু আমি বলে রাখছি। সেটা হচ্ছে শত্রুর মল নিয়ে নরকরটির মধ্যে ওই মল রেখে যদি চিতায় বা কোনো চিতায় গিয়ে গর্ত করে পুঁতে দেয়, ওই মল যত শুকনো হবে না, ওই শত্রু তত রোগা হতে থাকবে, মানে ওয়ান টাইপ অফ বার মারার কাজ করবে। কিন্তু এরও তো এখন মন্ত্র আছে। কিন্তু এখন এটা সম্ভব না, আমি আমার না, এখন শত্রুকে তো- বলতে পারি না মলত্যাগ করো, আমি তোমার মলটা নেব। না, এই যে কটা তুমি বললে তার তো স্পেসিফিক মন্ত্র আছে। সবার মন্ত্র আছে, আমি কিচ্ছু এটাই ডিসক্লেমার যে আমি এখানে কোনো মন্ত্র ইউজ করছি না। কেউ ক্রিয়া করবেন না, একদম বলে রাখছি, কোনো কাজ দেবে না, মন্ত্র ছাড়া কোনো কাজই সিদ্ধ হয় না। আরেকটা জিনিস, কে করছে তার উদ্দেশ্যটা কতটা সৎ, এইগুলোও নির্ভর করে। আচ্ছা, আজকে অনেক কিছুই তোমার কাছ থেকে জানলাম, বিশেষ করে নতুন নতুন বিষয় জানলাম। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ঘটনা, মানে যে ঘটনাটা তুমি বললে খুবই ইন্টারেস্টিং, আর একদম মানে যখন একরকম আমরা ভাবছিলাম প্রথমত, আর বেরোলো একরকম, আমিও ঢুকে মানে সাসপেন্স, আমি হ্যাঁ। নিজেও বুঝতে পারিনি। আর পুরো সিনেমার মতো ব্যাপারটা, যে একদম, একরকম ভাবা ছিল, আচ্ছা ও যে মানে আমি ভাইয়ের বউই, এটাই আমি ভেবেছিলাম। তারপর যখন ও বলছে আমি চুমকি, আমি বলি চুমকি কে ভাই, আমি তো রত্নাকে ভেবে এসেছি, মাথাতে রত্না হবে। হ্যাঁ, থ্যাংক ইউ, তুমি আসলে, আবারও আশা একদম, করছি এই তোমাকেও বছরে ধন্যবাদ। আবার আসবে। আর তোমাকে আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার, বছরের প্রথম পডকাস্ট তোমার সাথে। সকলকে জানাই আমিও শুভ নববর্ষ। আবার বলছি, রবির বছর, চেষ্টা করুন খুব সকালে না পারলেও সকালে উঠে সূর্যদেবকে জলার্ঘ্য দিতে, এবং এই বছর কালোটা অ্যাভয়েড করুন, কালোটা পরবেন না, শনির রং তো, বাবা ছেলের তো আদায় কাজ করলে সম্পর্ক, তো কালো রংটা পরবেন না। চেষ্টা করুন অরেঞ্জ বেশি করে পরার, ইয়েলো বেশি করে পরার, তোমাকেও বলে যাচ্ছি, অরেঞ্জ ইয়েলো বেশি করে পরো, দেখবে অনেক ভালো থাকবে, রবির আশীর্বাদ প্রাপ্ত হবে। রবি কি দেয়, মান সম্মান ঐশ্বর্য প্রাচুর্য, সব থেকে বড় কথা, রবি যার স্ট্রং তার মান সম্মান দিকটাতে খুব নজর থাকে। তো মান সম্মান প্রতিষ্ঠা যদি পেতে চান, কালো রংটা এবছর অ্যাভয়েড করুন অবশ্যই। আচ্ছা, আমি তাহলে অ্যাভয়েড করবো। একদম। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ।